যাবো, অনেকদিন আসি না, যেটা ভালো লাগে। আচ্ছা, স্টার মার্ক করার অর্থ হচ্ছে পড়াটাকে হাইলাইটেড রাখা। ঠিক আছে, লিখুন আধুনিক বিদ্যুতের জনক। ঠিক আছে, আধুনিক বিদ্যুতের জনক ধরা হয়, নট বলা হয়, ইটস ধরা। আধুনিক বিদ্যুতের জনক ধরা হয় বেঞ্জামিন। আজকে প্রথম ক্লাস কে করতেছে আমার সাথে একটু কমেন্ট করেন তো, একটু নাম সহ কমেন্ট করেন। হ্যাঁ, প্রথম ক্লাস আজকে আমার সাথে কাজ, যে জীবনেও আমাকে দেখেন, প্রথম ক্লাস কার আছে একটু কমেন্ট করে নাম সহ, তাহলে আমি আপনার নাম সহ করতে পারবো। আর সেই সাথে আধুনিক বিদ্যুতের জনক বলা হয় ফাতেমা, ইভা, আসসালামু আলাইকুম, মাহমুদুল হ্যাঁ আছেন আমার সাথে। অবশ্যই আপনাকে রক্সি, বিশাল কিছু করি না, ছোট্টখাট্ট মানে নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্বরত রয়েছি শিবগঞ্জে এবং চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জে এবং একই সাথে ভোলাহাট উপজেলার অতিরিক্ত দায়িত্বে আছে। খুব সাম্প্রতিক সময়ে হয়তোবা আমাকে ডেপুটেশনে নিয়ে যাওয়া হতে পারে, আমি নট শিওর, মানে এরকম একটা ঝামেলা চলতেছে আমাদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে চলে যেতে পারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিসিএস কনফিডেন্স বেলাল আহমেদ রাজু এই প্রতিষ্ঠানটির সাথে 2019 থেকে আমার প্রিলিমিনারিতে জ্ঞান বিদ্যালয়ের ইতিহাস থাকে। আমার একটু ফেসবুকে মনে করাই দিতে পারেন না, কালকে করেন, কালকে তাপবিজ্ঞান থেকে মনে হয় না এর বাইরে কোনো কোশ্চেন আসবে, বাট আজকে যেহেতু বিদ্যুৎ ইলেকট্রনিক্স ফ্রাঙ্কলিনকে। হ্যাঁ, আচ্ছা, কাইট মানে কি রে? ঘুড়ি। তিনি বিখ্যাত তার কাইট টেস্টের জন্য, তিনি বিখ্যাত তার কাইট টেস্টের জন্য। কাইট মানে ঘুড়ি, আসলে কথাটা কেমন জানি না, একজন বিজ্ঞানী বিখ্যাত হয়েছে, সে আবার কাইট টেস্টের জন্য বিখ্যাত হয়েছে। হোয়াট ইজ কাইট টেস্ট, এটা আবার কি? আচ্ছা লিখুন, ওটার সাথে লিখে রাখেন। বজ্রপাতের সময় যে আলো দেখা যায়, সেই আলোর উৎস বিদ্যুৎ, সেটি তিনি প্রমাণ করেন। বজ্রপাতের সময় যে আলো দেখা যায় তার উৎস বিদ্যুৎ, সেটি তিনি প্রমাণ করেন। বজ্রপাতের সময় যে আলো দেখা যায় সেটির উৎস বিদ্যুৎ, সেটি তিনি প্রমাণ করেন। তো মোটামুটি এই হলো ঘটনা। এবার যা শুনলেন নিশ্চয়ই অনেকের বোধগম্য হয় না যে কি শুনলাম, কি হইল, কেন বিখ্যাত, নিশ্চয়ই এটা বলার প্রয়োজনীয়তা আছে। ধরেন আমি একটা ঘুড়ি বানালাম, আমি না, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একটা ঘুড়ি বানাইছে, এইরকম একটা ঘুড়ি কাইট বানাইছে। ঘুড়ি বানায় ঘুড়ির মাঝখানে ছোট একটা চাবি, তামার একটা চাবি দিছে। চাবি দিয়ে ঘুড়ির সাথে আমরা সুতলি দিই না, সুতা না দিয়ে দিয়েছেন কি চিকন তামারটা। আর ঘুড়ির হ্যান্ডেল হিসেবে, ঘুড়ির যে নাটাই হিসেবে একটা ধাতব বস্তু ব্যবহার করছে। তো যখন বজ্রপাত ঝড় শুরু হয়েছে তখন তিনি ঘুড়ি উড়াই দিছে। তো ঘুড়ি উড়াই দেওয়ার ফলে কি হয়েছে, বজ্রপাত এসে চাবির উপরে পড়ছে। চাবির উপরে পড়ার পরে সেটা তামার তার দিয়ে পরিবাহিত হয়েছে, তামার তার দিয়ে পরিবাহিত হয়ে এসে হাতে আসছে। তা হাতে যে নাটাই, সেটাও তো আর বাঁশের তৈরি না, সেটা কিসের তৈরি? ধাতুর তৈরি। তাহলে ধাতুর তৈরি হলে কি ডেফিনেটলি শক করবে, এবং শক করার সাথে সাথে কয়েক হাত ছিটকে পিছে পড়ে গেলেন এবং তিনি নিশ্চিত হয়ে গেলেন যে বজ্রপাতের সময় যে আলো দেখা যায় সেই আলোর উৎসটা হচ্ছে বিদ্যুৎ, আর বজ্রপাত হলো মেঘে মেঘে ঘর্ষণ, মেঘে মেঘে ফ্রিকশন, মেঘে মেঘে ঘর্ষণ বা ফ্রিকশনের কারণে বিদ্যুৎ তৈরি হয়েছে। আর সেই বিদ্যুৎ দিয়ে পরিবাহিত হয়ে আমি শক খাইছি, এবং এই যে ঘর্ষণ হয়েছে, এই ঘর্ষণের ফলে এক ধরনের আলো জ্বলে উঠছে। তো এই টোটাল ঘটনার জন্য তাকে বলা হচ্ছে ফাদার অফ মডার্ন ইলেকট্রিসিটি বা আধুনিক বিদ্যুতের জনক। এই হচ্ছে মোটামুটি কথাটা, ঠিক আছে? এবার লেখেন কি জানি লেখেন, হ্যাঁ, বিদ্যুৎ দুই ধরনের, বিদ্যুৎ দুই ধরনের, বিদ্যুৎ দুই ধরনের। বাম পাশে লেখো ভাইয়া, স্থির বিদ্যুৎ, স্থির বিদ্যুৎ এবং চলবিদ্যুৎ।
বাম পাশে থাকবে স্থির বিদ্যুৎ, ডান পাশে থাকবে চলবিদ্যুৎ। শায়লা হক, হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম সালাম। ডান পাশে থাকবে চলবিদ্যুৎ। আমরা পয়েন্ট পয়েন্ট করে শিখবো। স্থির বিদ্যুতের ভিতরে 1 নম্বর পয়েন্ট লেখেন। স্থির বিদ্যুতের ভিতরে 1 নম্বর পয়েন্ট, ঘর্ষণের ফলে সৃষ্টি হয়। দ্রুত লেখুন ভাইয়া, দ্রুত। ঘর্ষণের ফলে সৃষ্টি হয়। ঘর্ষণ মানে কি? ঘষাঘষি, ঘর্ষণের ফলে সৃষ্টি হয়। আচ্ছা, নাম্বার টু, এটি সাময়িক প্রবাহ। 1 নম্বর হচ্ছে ঘর্ষণের ফলে সৃষ্টি হয়, পয়েন্ট নাম্বার 2 হচ্ছে সাময়িক প্রবাহ। পুরা জিনিসটা আমি বোঝাবো। নাম্বার 3 লেখেন, সাময়িক প্রবাহ। নাম্বার 3, চার্জের অস্তিত্ব, চার্জের অস্তিত্ব ও প্রকৃতি, মাপা যায় স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে। চার্জের অস্তিত্ব ও প্রকৃতি মাপা যায় স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে। বলতে পারেন স্যার, যারা একটু ভালো পড়াশোনা করেছেন তারা বলতে পারেন স্যার যন্ত্র তো অনেক আছে বিদ্যুৎ মাপার, চার্জের অস্তিত্ব প্রকৃতি মাপার, আপনি স্যার এই যন্ত্রটার কথা কেন বললেন? কারণ আছে, কারণ এই যন্ত্রটা নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর স্থির বিদ্যুৎ চ্যাপ্টারে এই একটা মেশিনের কথাই বলা আছে যে স্থির বিদ্যুৎ মাপবেন আপনি স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে। এই যন্ত্রটার ইংলিশ নাম হচ্ছে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। গোল্ড লিফ একটা সিগারেটের ব্র্যান্ডের নাম, অনেকটা ওরকম বিষয়টা। গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। অনেকের মনে ফুটফুট করতেছে স্যার মেশিনটা দেখতে চাই। নেন দেখেন, এইরকম একটা মেশিন, তার দুটো এরকম হাতল আছে, এরকম একটা ইয়ের ভিতরে বন্তরি বোতলের মধ্যে বসানো থাকে, নিচে কিছু অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে। এটা একটা স্বর্ণের পাত, এটা একটা স্বর্ণের পাত। যখন এখানে দুটো পজিটিভ চার্জ রাখা যায়, তখন আপনারা কি মনে করেন? দুটো ছেলেকে আকর্ষণ করে, ছেলেকে ভালোবাসে, মানে এই ভালোবাসা মানে ওই ভালোবাসা মানে প্রেম হয় না। তাহলে ধনাত্মককে বিকর্ষণ করে, পাত দুটো দূরে সরে যায়। আর যখন পজিটিভ নেগেটিভ দেয়, নেগেটিভ আসে, তখন দুজন আকর্ষণ করে। এর মানে বোঝা যায় যে চার্জগুলো ধনাত্মক না ঋণাত্মক। এর কথাটাই বলছি যে চার্জের অস্তিত্ব আর প্রকৃতি মাপা যায় স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে, অর্থাৎ গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের সাহায্যে। ঠিক আছে। যন্ত্র নাম্বার পয়েন্ট নাম্বার 4, স্থির বিদ্যুৎ সম্পর্কে বিজ্ঞানী কুলম্ব সূত্র দিয়েছেন। স্থির বিদ্যুৎ সম্পর্কে সূত্র দিয়েছেন, এক কথায় শেষ, কুলম্ব। কি সূত্র দিয়েছে জানার দরকার নাই, কুলম্ব। স্থির বিদ্যুৎ সম্পর্কে সূত্র দিয়েছেন বিজ্ঞানী কুলম্ব। ব্র্যাকেটে লিখে রাখুন, দুটি সমধর্মী বা বিপরীতধর্মী চার্জের আকর্ষণ বিকর্ষণ বল নিয়ে এই সূত্র। দুটি সমধর্মী বা বিপরীতধর্মী মানে প্লাস মাইনাস বা প্লাস প্লাস, দুটি সমধর্মী বা বিপরীতধর্মী চার্জের আকর্ষণ বা বিকর্ষণ নিয়ে এই সূত্র। আচ্ছা, দুটি সমধর্মী বা বিপরীতধর্মী চার্জের আকর্ষণ বা বিকর্ষণ নিয়ে এই সূত্র। দুটি সমধর্মী চার্জ বা বিপরীতধর্মী চার্জের আকর্ষণ বা বিকর্ষণ নিয়ে এই সূত্র। তাহলে কুলম্বের কাহিনী শেষ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দুটি সমধর্মী চার্জ এর আকর্ষণ বা বিকর্ষণ, দুটি সমধর্মী চার্জ বা দুটি বিপরীতধর্মী চার্জের আকর্ষণ বিকর্ষণ নিয়ে সূত্র প্রদান করেন কোন বিজ্ঞানী? নামটা কি? কুলম্ব। কথা বোঝা গেল কুলম্বটা কিভাবে আসবে? আচ্ছা, এবার পরের পয়েন্টে লেখেন, স্থির বিদ্যুতের জনক মানে সে ফাদার। স্থির বিদ্যুতের জনক বিজ্ঞানী থেলিস। স্থির বিদ্যুতের জনক হচ্ছে থেলিস। আচ্ছা, এই থেলিসটাকে, স্থির বিদ্যুতের জনক হচ্ছে থেলিস। এই থেলিসের আরেকটা পরিচয় ভাইয়া ব্র্যাকেটে ছোট্ট করে লিখে রাখেন। এই থেলিসের আরেকটা পরিচয় হচ্ছে বিজ্ঞানের জনক। কেউ যদি আপনাকে বলে এই বিজ্ঞানের জনকের নাম কি, আপনি বলবেন থেলিস। আবার যদি বলে এই স্থির বিদ্যুতের জনকের নাম কি, আপনি বলবেন থেলিস।
তাহলে বোঝা গেল যে থেলিস একাধারে বিজ্ঞানের জনক, থেলিস একাধারে স্থির বিদ্যুতের জনক। আবার গত কয়েক বছর আগে একটা প্রশ্ন আসলো, একটু নোট আমি যখন পড়াবো চিপা চাপা একটু নোট লিখে রাখবেন, একটা নোট লিখে রাখেন। লেখেন আধুনিক বিজ্ঞান, বিজ্ঞান তো আবার দুইটা, সায়েন্স এন্ড মডার্ন সায়েন্স। সায়েন্সের জনক থেলিস, বাট মডার্ন সায়েন্স বা আধুনিক বিজ্ঞানের জনক, দেখেন আধুনিক বিজ্ঞানের জনক ভদ্রলোকের নামটা খুব কিউট। আধুনিক বিজ্ঞানের জনক রজার বেকন। রজার বেকন, আধুনিক বিজ্ঞানের জনকের নাম হচ্ছে রজার বেকন। ঠিক আছে, আধুনিক বিজ্ঞানের জনক হচ্ছে রজার বেকন। আচ্ছা, তাহলে আমরা কয়টা পয়েন্ট শিখলাম? 5টা পয়েন্ট শিখলাম স্থির বিদ্যুৎ সম্পর্কে। এবার পয়েন্ট নাম্বার 6, পয়েন্ট নাম্বার 6 লেখেন উদাহরণ, স্থির বিদ্যুতের উদাহরণ। একটা উদাহরণ লেখেন এরকম, বজ্রপাত। বজ্রপাত কি? মেঘে মেঘে ঘর্ষণ, হয়ে গেল। আর দ্বিতীয় উদাহরণটা লেখেন, এটা যখন কম্পিউটার পড়াবো তখন এটা ভালো করে পড়াবো, আপাতত লিখে রাখেন। দ্বিতীয় উদাহরণ ইঙ্ক জেট প্রিন্টার। ইঙ্ক জেট প্রিন্টার, এই প্রিন্টারের অপর নাম পেজ প্রিন্টার। পেজ প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার বা পেজ প্রিন্টার। এই ইঙ্কজেট প্রিন্টারটা কি? এটা হচ্ছে কস্ট লেস, মানে খরচ কম, ইফিশিয়েন্ট, দ্রুত কাজ করে, ইফিশিয়েন্ট, বাট কোয়ালিটি লো। কোয়ালিটি লো মানে লো কোয়ালিটির প্রিন্ট করে। এখন আপনাকে এই জিনিসটা আমি এখানে কেন শেখালাম, এভাবে আসবে যে স্থির বৈদ্যুতিক চার্জ ব্যবহার করে কোন প্রিন্টার কাজ করে, আপনি লিখবেন ইঙ্কজেট প্রিন্টার। কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে বহুল ব্যবহৃত প্রিন্টারের নাম কি, পেজ প্রিন্টার বা ইঙ্কজেট প্রিন্টার। অথবা প্রশ্ন আসতে পারে কোন প্রিন্টারটা সহজলভ্য বা দাম কম, সস্তা, তাহলে ইঙ্কজেট প্রিন্টার। কিন্তু কোন প্রিন্টারটি ব্যাংকে ব্যবহৃত হয়, আপনি লিখবেন ইঙ্কজেট প্রিন্টার। কিন্তু যদি বলা হয় যে কোন প্রিন্টারের প্রিন্টিং কোয়ালিটি বাজে, খারাপ বা আর কি বলে দুর্বল, তাহলে হবে ইঙ্কজেট প্রিন্টার। মানে অনেকটা দামে সস্তার 3 অবস্থা আছে না, এটা একটা 3 অবস্থা। একটা অবস্থা যে এটা প্রিন্টিং কোয়ালিটিটা বেস্ট, আবার দুটো প্রিন্টিং করে। এখন আপনারা যখন সরকারি চাকরি করবেন, কোন ডিপার্টমেন্টে চাকরি করবেন তা তো জানি না, এক এক ডিপার্টমেন্টের মজা এক এক রকম। আপনাদের কিন্তু এই যে প্রিন্টার এগুলো সম্পর্কেও ধারণা থাকতে হবে। আপনারা মনে করেন যে ছেলেপেলেরা আমরা হুদাই সায়েন্স পড়ে, হ্যাঁ আপনার মনে হতে পারে যে শুধুই এমনি সায়েন্স পড়াই, আপনার মনে হতে পারে যে আমি এমনি কম্পিউটার পড়াচ্ছি, কিন্তু বিশ্বাস করেন মাঠ পর্যায়ে কাজ করতে গেলে বা অফিসিয়ালি কাজ করতে গেলে আপনার যেমন কম্পিউটারে টাইপিং প্রিন্টিং এর জ্ঞান থাকতে হবে কম বেশি, তেমন মেশিনারিজ সম্পর্কেও ধারণা থাকতে হবে। যেমন আমি আমার অফিসের তুলনা দিতে পারি, আমি আমার অফিসের প্রধান কর্মকর্তা, অর্থাৎ ডিডিও যেটাকে বলা হয়, অর্থাৎ আর্থিক বিষয়কও প্রধান কর্মকর্তা। এখন কথা হলো আমার ধরেন কম্পিউটার অপারেটর এসে বলল, স্যার আমাদের প্রিন্টার নষ্ট, কি হয়েছে, এটা ভাঙ্গে চুরে গেছে, প্রিন্টিং হয়। আপনি কথা বিশ্বাস করে 30,000 টাকা ছাড় দিয়ে দিলেন, আসলে ওই মেশিনের দাম 3,000 টাকা, কিন্তু সে তাকে আপনি 30,000 টাকা দিলেন, আপনি না জেনে দিলেন, সে করলো কি যায় ওই ভুল ভুয়া বা ভাউচার বানায় না, বাকি 27,000 টাকা খায় ফেলাইল। তাহলে ভবিষ্যতে যখন আপনার অডিট হবে, অডিট হলে তখন বলবে যে এই যন্ত্রের এই পার্টসের দাম 3,000 টাকা, আপনি 30,000 টাকা দিয়ে কিনছেন কেন? ওই যে দেখেন না, বালিশের দাম 1,000 টাকা, চাদরের দাম 8,000 টাকা, কেটলির দাম 5,000 টাকা। কাহিনী বুঝতে পারছেন? একটা হচ্ছে জেনে খাওয়া, একটা হচ্ছে না জেনে খাওয়া। তখন এই যে পেঁচালে আপনি পড়লেন, অডিট হলে তো আপনি ধরা খাই দেবেন, আপনি তো আসলে মেশিনের দাম জানেন না। তাহলে এই ঝামেলা এড়ানোর জন্য আমরা সায়েন্সের কিছু কিছু বেসিক জিনিস আপনাকে দিই, এরকম বেসিক অনেক দেওয়া হবে, অনেক দিব সামনে। আপনারাই অ্যাডমিন ক্যাডারে জয়েন করবেন, আপনারাই দেখা যাবে যে পুলিশ ক্যাডার হবেন। আপনাদের ফরেন্সিক টেস্ট গুলো আমরা পড়াবো, রিটেনে দাওয়াত থাকলো, রিটেনে আপনাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি একটা অধ্যায় আছে, সেখানে ডিএনএ টেস্ট, ফরেন্সিক টেস্ট, বিভিন্ন ইস্যুগুলো, বেসিক জিনিসগুলো আমরা শিখাই দিব। ঠিক আছে, তো এগুলো আসলে দরকার। আচ্ছা, অনেকে একটা প্রশ্ন করছে, তাহলে এরকম বিষয়গুলো থাকতে হবে। আচ্ছা, এখন পড়াতে গেলে দেখেন আমি অনেক কথা বলি, আপনারা যদি এই কথাগুলোকে মনে করেন যে স্যার
গল্প করে, আমি আসলে গল্প করতে পছন্দ করি না, ফালতু গল্প। আমি এই গল্প করতে কেমন হয় জানি না। আমি মনে করি যে বাংলাদেশে যারা সিভিল সার্ভেন্ট হচ্ছে তাদের অধিকাংশই কোয়ালিটিলেস ভারতের থেকে। এখন এটা শুনলে অনেকের হাতে ঘা লেগে যাবে, আমার ভাই অ্যাডমিন ক্যাডার আর আপনি স্যারের কথা বলুন। হ্যাঁ, ঠিক বলছি। আমাদের পড়ার যে কোয়ালিটি ছিল, যে কোয়ালিটিতে আপনি ক্যাডার হবেন, সেই কোয়ালিটি নিয়ে আপনি ভারতীয় সিভিল সার্ভিসের একটা ছেলের পাশে বসে পরীক্ষা দিয়ে যে কোনো একটা ইস্যুতে বা একটা কমন সার্ভিস পরীক্ষা হলে বুঝতে পারবেন যে নিজের অবস্থানটা কোথায়। তারা কিভাবে পড়ে, আপনি কিভাবে পড়েন। তারা কোচিং এ পড়ে, ক্যান ইউ বিলিভ? ভারতে আমাদের দেশে কোচিং ব্যবসাকে নাক ছিটকানো হচ্ছে। আমি কোচিং এ এসে পড়াচ্ছি বিধায় না, আমাদের দেশে কোচিং ব্যবসাটাকে নাক ছিটকানো হয় বিসিএস এর ক্ষেত্রে বা একাডেমিকের ক্ষেত্রে। ভারতে কোচিং এ ভর্তি না হলে তার পাশ করার সম্ভাবনা কমে যায়। তারা কিভাবে পড়ে, তাদের পড়ার কৌশলটা কি? তাদের রুমটাই পুরো একটা জ্বলন্ত চলমান বিশ্ব থাকে। তাদের রুমটাই ইন্টারন্যাশনাল বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ভর্তি থাকে। তারা সায়েন্সের বিষয়গুলো এত বেশি আত্মস্থ করার চেষ্টা করে শুধু সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য। আমার কথা বিশ্বাস না হয় আপনাদের একটা সিরিয়াল দেখতে বলি। জীবনে অনেক জিনিস নষ্ট করছেন, অনেক সময় নষ্ট করছেন, আর যারা যারা এটা দেখছেন তাদেরকে তো আর কিছু বলার নেই। টিবিএফ অ্যাসপিরেন্টস, এটা একটু দেখে নিন। টিবিএফ অ্যাসপিরেন্টস, এটা কোনো কোচিং এর বিজ্ঞাপন না, এটা আমার বিজ্ঞাপন না, এখানে আমি অভিনয় করিনি, কিচ্ছু না। জাস্ট অ্যাসপিরেন্টসটা একটু দেখে নিন। ডিজায়ার অ্যান্ড হোয়াট ইজ ড্রিম, হলো যে আপনার চরিত্র ভালো না। আপনি শিক্ষককে বলছেন নেশা করে, নেশাখোর থেকে একজন মানসিকভাবে হয়, আপনি পার্থক্যটা কোথায়? ইউনিভার্সিটি পাশ করা বেকার, কোথায় সমস্যা? ওই প্রশাসনের যদি এই যে অমানুষগুলো ক্যাডার হয়, শিক্ষকদের সম্পর্কে যখন একটা শিক্ষকের ক্লাস আপনার ভালো লাগতে নাই পারে, শিক্ষকের প্রবলেম হতেই পারে, আপনি লিভ নেন। শিক্ষক সম্পর্কে বাজে কথা বলেন ওনার ক্লাসটা, কিন্তু একদিকে যে আপনার ভবিষ্যৎ। আমার সাথে কয়েকদিন আগে একটা ছেলে ঝামেলা করছে, তার ফোন, এটা আমি ওপেনলি বলি, পাবলিকলি বলি, আমার সাথে ঝামেলা করছে একটা ছেলে, যাই হোক ইন্টারনাল ব্যাচের। আমার ফোন নাম্বারটা পাইছি, ফেসবুক আইডিটা নিয়েছি, ফেসবুক আইডি আগেই ছিল, ফোন নাম্বারটা নিয়েছি, নিয়ে ও আমার সাথে ঝামেলা করছে, সুন্দর মতো নাম্বারটা নিয়ে এনএসআই কে দিয়ে দিচ্ছি। এনএসআই কে দিয়ে আমার ছোট ভাই, আমরা তো ভাইসে আসিনি, এনএসআই এর সমস্ত কিছু ডাটা তার নেওয়া হয়েছে এবং তার চাকরিটা নেক্সট যে চাকরি ভেরিফিকেশন সেটা হবে, সেখানে সে সমস্যায় পড়বে। অলরেডি রেড মার্ক থাকে করা। আপনি আমার বা অন্য মানুষের সাথে কোচিং এ এই কমেন্ট সেকশনে এসে বাজে কথা বলছেন, মানে আপনাকে যদি একবার ওনারা খেপে, আপনার চাকরিটা নষ্ট হয়ে যাবে। কারণ আপনি অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে একজনের কাকে নেশা, এগুলো প্লিজ করেন না। হুমকি দিচ্ছে না ভাই, হ্যাডম আছে। ঢুকি, জলবিদ্যুতের জনক, জলবিদ্যুতের জনক লেখেন ভাইয়া। জলবিদ্যুতের মধ্যে আসবো। জলবিদ্যুতের জনক, প্রথম পয়েন্ট হচ্ছে, 1 নম্বর পয়েন্ট, জলবিদ্যুতের জনক। জলবিদ্যুতের জনক লুইস গ্যালভানি, বা ডক্টর গিলবার্ট। জলবিদ্যুতের জনক লুইস গ্যালভানি বা ডক্টর গিলবার্ট। এরাও কনফিউজ। একজন বলছে যে গ্যালভানিক ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রনিক্স এর একটা সম্পর্ক তৈরি করেছিলেন। সেটা কি? শুনে নেন, কথাগুলো শুনলে কানে থাকবে। 1600 খ্রিস্টাব্দে ডক্টর গিলবার্ট বলার চেষ্টা করলেন যে পৃথিবী একটি বিশাল প্রাকৃতিক চুম্বক। প্রথম কনসেপ্ট এটা, পৃথিবী যে একটা চুম্বক, এটাই আগে মানুষ জানতেন না। তাহলে ডক্টর গিলবার্ট প্রথমেই বলেন যে পৃথিবী একটি বিশাল প্রাকৃতিক চুম্বক। সেই মোটিভেশন থেকে পরবর্তীতে চুম্বক এবং বিদ্যুৎ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ওই ফ্যাক্টর গুলোর থেকে আসলে জলবিদ্যুৎ বা জলতড়িতের জনক ডক্টর গিলবার্টকে বলা হচ্ছে। কিন্তু বেসিক্যালি আমরা পরীক্ষায় যদি ডক্টর গিলবার্ট এবং লুইস গ্যালভানি থাকে, আমি বলবো গ্যালভানিকে দিতে। কিন্তু যদি লুইস গ্যালভানি না থাকে, গিলবার্ট শুধু থাকে, তাহলে গিলবার্টই দেবে। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার লিখুন জলবিদ্যুৎ 2 প্রকার। জলবিদ্যুৎ 2 প্রকার। জলবিদ্যুৎ 2 প্রকার।
একটা ডিসি। চলবিদ্যুৎ দুই প্রকার, একটা এসি একটা ডিসি। এসি মানে অল্টারনেটিং কারেন্ট, এসি মানে অল্টারনেটিং কারেন্ট, আর ডিসি মানে ডিরেক্ট কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট, ডিরেক্ট কারেন্ট। অল্টারনেটিং কারেন্টের বাংলা হলো দিক পরিবর্তী, দিক পরিবর্তী বা পর্যাবৃত্ত, পর্যাবৃত্ত প্রবাহ। আর ডিরেক্ট কারেন্টের বাংলা হচ্ছে সমপ্রবাহ, সমপ্রবাহ। আচ্ছা, সমপ্রবাহ আর দিক পরিবর্তী। হোয়াট ইজ দিক পরিবর্তী? প্রতি সেকেন্ডে দিক পরিবর্তন করে, এই জন্য তাকে বলা হয় দিক পরিবর্তী প্রবাহ। আর সমপ্রবাহকে স্ট্রেট লাইনে চলে, সমান্তরালে চলে, এটা হচ্ছে সমপ্রবাহ। এখন অল্টারনেটিং কারেন্টটা কোথায় পাওয়া যায়? অল্টারনেটিং কারেন্টটা পাওয়া যাচ্ছে বাসাবাড়ি, বাসাবাড়ি, শিল্প কারখানা, শিল্প কারখানা। তার মানে বৈদ্যুতিক লাইনের মাধ্যমে যত বৈদ্যুতিক লাইনের মাধ্যমে যত বিদ্যুৎ আসে, বৈদ্যুতিক লাইনের মাধ্যমে বাসাবাড়ি, শিল্প কারখানা বা যেখানেই হোক না কেন, সেটা এসি কারেন্ট। আর ডিসি কারেন্ট ওয়ানলি ব্যাটারিতে পাওয়া যায়। এটা খুব ভাইটাল জিনিস, একেবারে মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। ডিসি কারেন্ট ওয়ানলি ব্যাটারিতে সংরক্ষিত থাকে, ডিসি কারেন্ট কখনোই লাইনের মাধ্যমে আনা যায় না। আচ্ছা, এসি কারেন্টে একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে। এসি কারেন্ট, এসি লাইনের ক্ষেত্রে ট্রান্সফরমার ব্যবহৃত হয়, একটু লিখে রাখেন। এসি লাইনে ট্রান্সফরমার ব্যবহৃত হয়। ট্রান্সফরমার কি আগামীকালকে পড়াবো। এসি লাইনে ট্রান্সফরমার ব্যবহৃত হয়, আর ডিসিতে জাস্ট হয় না। এভাবে লেখেন। আচ্ছা, এসি কারেন্টে ট্রান্সফরমার ব্যবহৃত হয়। আমি নেক্সট দিন আগামীকালকে ট্রান্সফরমার যখন পড়াবো, একদম ভিতরে ঢুকে ঢুকে পড়াবো ট্রান্সফরমার, এবং ট্রান্সফরমার কেন এসি লাইনে ট্রান্সফরমার লাগে এটা আমি পড়াবো। তো এসি লাইনে ট্রান্সফরমার ব্যবহৃত হয়। ডিসি লাইন যদি কখনো করাও হয়, সেখানে ট্রান্সফরমার কোনো ভ্যালু রাখে না। কেন রাখে না সেটা আগামীকাল ক্লাসে বলবো। আচ্ছা, এসি সম্পর্কে একটা কথা লিখে রাখি নিচে, যেহেতু দিক পরিবর্তন করে এই জন্য। দেখুন, বাংলাদেশে প্রবাহিত বিদ্যুৎ প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। বাংলাদেশে প্রবাহিত বিদ্যুৎ প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। অর্থাৎ এই বিদ্যুতের কম্পাঙ্ক 50 হার্টজ। অর্থাৎ এই বিদ্যুতের কম্পাঙ্ক 50 হার্টজ। ভাই, এটা হার্টজ দিয়েও আসতে পারে, সেকেন্ড দিয়েও আসতে পারে। 50 পার সেকেন্ড, হ্যাঁ, এভাবেও লিখতে পারে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, বমি করে দিবেন, মানে দাঁড়িয়ে দিবেন। বাংলাদেশে প্রবাহিত বিদ্যুৎ প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, অর্থাৎ 50 হার্টজ। আচ্ছা, আমি বাংলাদেশের জানলাম। আমরা সংক্ষেপে আমাদের জানেমান, কলিজার টুকরা, ভালোবাসা এবং আমাদের সবকিছু, আমাদের সমস্ত অনুভূতির রাষ্ট্র, যারা বর্তমানে কোভিড সিচুয়েশনে একটু বাজে অবস্থা, একটু না ভয়াবহ অবস্থায় আছে, সেই আমাদের প্রিয় দেশ ইন্ডিয়া। সেই ইন্ডিয়ায় প্রবাহিত বিদ্যুতের কম্পাঙ্ক 60 হার্টজ। কেন ইন্ডিয়া পড়তে হবে? কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন, বাংলাদেশ, ইন্ডিয়া, জানেমান, কলিজার টুকরা, ভালোবাসা, ইভেন আমাদের স্বামী, এটা আমার কথা না, স্বামী এবং স্ত্রীর মতো সম্পর্ক হচ্ছে বাংলাদেশ এবং ভারতের। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব AK মোমেন সাহেব বলেছেন, আমার কথা না, আমি কোনো কথাই আমার বলি না। তো ইন্ডিয়ায় প্রবাহিত বিদ্যুতের কম্পাঙ্ক হচ্ছে 60 হার্টজ। এবার আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান, এখন আর শত্রু নাই, এখন আমাদের গ্লোবাল লিডারশিপ, গ্লোবাল স্ট্র্যাটেজিক ভিউ থেকে পাকিস্তানও আমাদের বন্ধু। কারণ বঙ্গবন্ধু বলেছিলেন, ফ্রেন্ডশিপ টু অল, অ্যালাইজ টু নান। সো পাকিস্তানে 50 হার্টজ। এখন দেখেন আমাদের সাথে মিল আছে না? অনেকে আবার যারা পাকি প্রেমী আছে তারা মিল খুঁজে পাবে, হ্যাঁ 50 হার্টজ মিল আছে।
আচ্ছা, কেন মিল কেন অমিল আমি আসতেছি সামনে। লেখেন পরেরটা, ইউএসএ অবলিক চায়না, ইউএসএ অবলিক চায়না অবলিক জার্মানি অবলিক জাপান, ইউএসএ অবলিক চায়না অবলিক জার্মানি অবলিক জাপান, প্রত্যেকটা দেশেই 60 হার্টজ, 60 হার্টজ বিদ্যুতের কম্পাঙ্ক, মানে সেকেন্ডে 60 বার লাফবে। তার মানে একটা মজার বিষয় দেখা গেল, কম্পাঙ্ক শুরু হচ্ছে 50, শেষ হচ্ছে 60। উপরেও কিছু নাই, নিচেও কিছু নাই। তাহলে বোঝা যাচ্ছে 50 আর 60 এর মধ্যে গ্যাঞ্জাম। আপনি এখন একটা ইলেকট্রনিক ডিভাইস কিনে, কম্পাঙ্ক মানে সেকেন্ডে 60 বার লাফবে। তার মানে একটা মজার বিষয় দেখা গেল, কম্পাঙ্ক হচ্ছে 50 আর 60 এর মধ্যে গ্যাঞ্জাম। না এখন বুঝছেন, ছোট লেখা দেখি না, থাকলে আছে কিন্তু আমি চোখে দেখতেছি না, চোখে চশমা লাগবে আর কি, বয়স হয়ে গেছে তো। তাহলে যেটা আমি বলতে চাচ্ছি, যেগুলো দেশ হচ্ছে ডেভেলপিং, যেগুলো দেশ হচ্ছে ফকিন্নি, মানে ফকিন্নি থেকে ভালো অবস্থায় যাচ্ছে, হ্যাঁ, এই সকল দেশে প্রবাহিত বিদ্যুতের কম্পাঙ্ক 50। কারণ এদের দেশে হাইটেক ইন্ডাস্ট্রিজ নাই। হাইটেক ইন্ডাস্ট্রিজ মিন আমি অস্ত্র শিল্প, মোটর গাড়ি শিল্প, উড়োজাহাজ শিল্প, রকেট শিল্প, এগুলো নাই। তাহলে এদের কম্পাঙ্ক 50। আর যে সকল দেশে মনে করেন হাইটেক আছে, যেমন আমেরিকা, ভারতেও কিন্তু এখন বিমান টিমান বানায়, রকেট টকেট বানায়, অস্ত্র বানাচ্ছে ভারত, রাশিয়াতে অস্ত্র বানাচ্ছে, সো চায়নায় অস্ত্র বানাচ্ছে, চায়নায় তো হাইটেকের বা সব আছে। তাহলে চায়না 60 হার্টজ, মানে হাইটেক মেশিনারিজ চালানোর জন্য বিদ্যুতের কম্পাঙ্কটা একটু বেশি হতে হয়, আর মোটামুটি নর্মাল যন্ত্রপাতি চালানোর জন্য 50 হার্টজ হলেই চলে। তাহলে বোঝা গেছে, এখন পৃথিবীর যে কোনো রাষ্ট্রই যদি আসে আপনারা পরীক্ষা পারবেন। যদি বলে যে উগান্ডার কত 50, যদি বলে বারমুডা কত 50, যদি বলে নেদারল্যান্ড কত তাহলে 60, যদি বলে সুইডেন কত 60, সুইজারল্যান্ড কত 60, মানে উন্নত রাষ্ট্র মানে 60, আর আমাদের মতো প্রতিটি রাষ্ট্র, প্রতিটি বললে আবার চাকরি থাকবে না, আমাদের মতো মানে ডেভেলপিং রাষ্ট্র মানে 50 হার্টজ। ওকে, তো এটা হচ্ছে এসি এবং ডিসি সম্পর্কে। এসি সম্পর্কে আরেকটা কথা ছোট্ট করে লেখা থাকলে মনে হয় ভালো হয়, লিখুন এসি প্রবাহ ওহম ও কারশফ। এসি প্রবাহ ওহম ও কারশফের সূত্র মেনে চলে না। এসি প্রবাহ ওহম ও কারশফের সূত্র, এসি প্রবাহ ওহম এবং কারশফের সূত্র মেনে চলে না। এসি প্রবাহ ওহম এবং কারশফের সূত্র মেনে চলে না। আর ডিসির মধ্যে লেখেন ওহম এবং কারশফের সূত্র মেনে চলে। ডিসির মধ্যে লেখেন ওহম এবং কারশফের সূত্র, ওহম এবং কারশফের সূত্র মেনে চলে। মনে রাখবেন, বিসিএস প্রিলিমিনারি এবং রিটেনের ক্ষেত্রে স্যারদের খুব পছন্দের জায়গা হচ্ছে ওহম এবং কারশফের সূত্র। আমরা যখন লিখিত ব্যাচ পড়াই, লিখিত ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স পার্টে প্রতি বছরই হয় ওহম আসে নাহলে কারশফ আসে, ওহম আসে নাহলে কারশফ আসে। সুতরাং এই ওহম এবং কারশফের সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা থাকা জরুরি। ওহম এবং কারশফ সম্পর্কে, ঠিক আছে, স্বচ্ছ একটা ধারণা থাকা জরুরি। এই স্বচ্ছ ধারণাটা কারশফ সম্পর্কে দিব লিখিততে, আর ওহমের ধারণাটা প্রিলিতে কিছুটা দিয়ে যাব, ঠিক আছে। তাহলে ওহম কারশফ ক্লিয়ার হলো। এবার হেডিং দেন তড়িৎ পরিবাহিতা। হেডিং দেন, বড় করে হেডিং দেন, তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা। লিখুন এটি হলো পদার্থের সেই বৈশিষ্ট্য, এটি হলো পদার্থের সেই বৈশিষ্ট্য, এটি হলো পদার্থের সেই বৈশিষ্ট্য যার দ্বারা বোঝা যায়, এটি হলো পদার্থের সেই বৈশিষ্ট্য যার দ্বারা বোঝা যায় একটি পদার্থ বিদ্যুৎ পরিবহন করবে কিনা। এটি হলো পদার্থের সেই বৈশিষ্ট্য যার দ্বারা বোঝা যায় একটি পদার্থ বিদ্যুৎ পরিবহন করবে কিনা। সে আপনার হাতে যে কলমটা আছে, কলম দিয়ে লিখতেছেন না, সেই কলমটা বিদ্যুৎ পরিবহন করবে কিনা এটা আপনি বুঝতে পারবেন এই তড়িৎ পরিবাহিতা ধর্মের উপরে। আচ্ছা, লিখুন তড়িৎ পরিবাহিতার একক,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তড়িৎ পরিবাহিতার একক সিমেন্স। সিমেন্স লিখতে যে অন্য কিছু হয়ে যাবে। তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। আগে এই নামে একটা মোবাইল ফোন ছিল। আমরা যখন এই যে কলেজে ছিলাম, আমরা তো এই আজকের মানুষ না, বহু আগের মানুষ। কলেজে যখন পড়তাম তখন এই যে সিমেন্সের মোবাইল ছিল, মনে হয় আমার একটা ফোন ছিল সিমেন্সের। তো সেটা দিয়ে 7 টাকা মিনিট ছিল। তো ওই সকিনাকে মাঝে মাঝে ফোন দিতাম, ফোন দিয়ে কথা বলতাম, হ্যাঁ ভালো আছো, হ্যাঁ কালকে স্কুলে যাবা, ও আচ্ছা ঠিক আছে, 1 মিনিট কথা বললে শেষ। হ্যাঁ সিমেন্সের ফোন ছিল, খুব অক্ষয়, খুব টেকসই একটা সেট। সেই নামটাই আসলে এখান থেকে নেওয়া হয়েছে, বিদ্যুৎ পরিবাহিতা থেকে। বিদ্যুৎ পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। আচ্ছা, এবার লিখুন বিদ্যুৎ পরিবাহিতা ধর্মের উপর ভিত্তি করে, বিদ্যুৎ পরিবাহিতা ধর্মের উপর ভিত্তি করে, বিদ্যুৎ পরিবাহিতা ধর্মের উপর ভিত্তি করে পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়। বিদ্যুৎ পরিবাহিতা ধর্মের উপর ভিত্তি করে পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, সুপরিবাহী। সংজ্ঞা শেখা লাগবে না, সংজ্ঞা শিখে কি করবেন? সুপরিবাহী। সুপরিবাহীর উদাহরণ হচ্ছে সকল ধাতু। সকল ধাতু। ভিতরে লেখেন সবচেয়ে বেশি বিদ্যুৎ সুপরিবাহী ধাতু, সবচেয়ে বেশি বিদ্যুৎ সুপরিবাহী, সবচেয়ে বেশি বিদ্যুৎ সুপরিবাহী, সবচেয়ে বেশি বিদ্যুৎ সুপরিবাহী ধাতু হলো রূপা। রূপা। অপশনে যদি রূপা না থাকে তাহলে তামাকে নিয়ে আসবে। আচ্ছা, তাহলে সবচেয়ে বেশি বিদ্যুৎ সুপরিবাহী ধাতু হচ্ছে রূপা, রূপা না থাকলে তামা। আচ্ছা, কার বলেন তো, কার গার্লফ্রেন্ডের নাম রূপা ছিল? বিখ্যাত একটি চরিত্র, তার অপশনে যদি রূপা না থাকে তাহলে তামাকে নিয়ে আসবে। আচ্ছা, তাহলে সবচেয়ে বেশি বিদ্যুৎ সুপরিবাহী ধাতু হচ্ছে রূপা, রূপা না থাকলে তামা। আচ্ছা, কার বলেন তো, কার গার্লফ্রেন্ডের নাম রূপা ছিল? বিখ্যাত একটি চরিত্র, তার গার্লফ্রেন্ডের নাম ছিল রূপা। আপনারা একটু কমেন্ট করেন, আমি একটু দেখি, ততক্ষণ আমি লেখাটাও লিখি। সুপরিবাহী, দ্বিতীয় স্টেপ, একমাত্র অধাতু যা বিদ্যুৎ পরিবাহী, বিদ্যুৎ সুপরিবাহী। দেখেন সুপরিবাহী মানে আমি বোঝাবো, সুপরিবাহী তার নাম হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার, বাদ দিয়ে রাখবেন। আচ্ছা, দেখি কার গার্লফ্রেন্ড ছিল? হ্যাঁ, সকাল রূপা থেকে খেতে পারো বলেছিলেন। না, এই জায়গায় পারত বলে নাই, ওটা সুপার কন্ডাক্টরের মধ্যে বলছিলাম, এখানে না। হিমু, হিমুর এক্স-জিএফ এর নাম না, হিমুর কখনো এক্স-জিএফ ছিল না। হুমায়ুন আহমেদের হিমুর একটা ফুল টাইম, মানে এমন একটা গার্লফ্রেন্ড ছিল যে অল টাইম গার্লফ্রেন্ডই ছিল, কখনো বউ হয়নি, বাট এক্স ছিল না, মানে আমি এক্স হিসেবে তো গল্প পড়িনি। হিমু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা বই পুস্তক পড়াশোনা করেন। যেমন গতকালকে রাতে একজন আমাকে ফোন দিছে, একজন পুরুষ, মহিলা না, পুরুষ ফোন দিছে। মানুষের সাথে মানুষের ফার্স্ট ইন্ট্রোডাকশন হয়, তো আমাকে রাত্রে 11:30 ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে কথাবার্তা, ভাই আমি তো ভাবছি আপনি ঘুমাই গেছেন, আপনি কি আসলে ঘুমাইছিলেন কিনা? তো আমি বললাম যে দেখুন, আমি তো ঘুমাতে ঘুমাতে রাত 3টা বাজে। বলি ভাই ভাই কি করেন আপনি? কি এখনো, আপনি কি বয়স আছে, বিসিএসসি প্রিপারেশন নেন? না, আমি তো বিসিএসসি প্রিপারেশন নেই না, আমি রাত 3টা পর্যন্ত পড়ি। কি পড়েন তাহলে? মানে সব থেকে বড় কথা, আমরা যখন চাকরি পেয়ে যাই, চাকরি পাওয়ার পরে আমাদের মেন্টালিটি হয়ে যায় বহুত করে এসে আর পড়া লাগবে না, কিন্তু এটাতে কিন্তু আপনি ছাগল হয়ে যাবেন।
যেমন আমি এখনো প্রতিদিন রাতে তিনটা নিউজ শুনি, বিবিসি, সিএনএন শুনি, তারপরে বাংলাদেশের একটা চ্যানেল, যদিও বাংলাদেশের চ্যানেল সম্পর্কে আর কথা না বলি, দেন নিউজ বিবিসি সিএনএনটা শুনি, দুইটা টক শো শুনি। ওখান থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলা মনে হয় যে প্রয়োজন আমি খাতায় টুকি এখন। তারপরে এখন কিছু মানে আমার ইতিহাস ভিত্তিক কিছু করতেছে এবং ইন্টারন্যাশনাল যে পলিটিক্স এর উপরে যে কিছু বই আছে সেই 3টা বেজে পর্যন্ত বা 2টা পর্যন্ত পড়াশোনা করি, এরপর একটু ঘুমাই। ফজরের নামাজটা দেখা যাচ্ছে যে অনেক সময় লেট হয়ে যায়, 6টা বেজে যায়, আবার অনেক সময় এমন হয় যদি 3টা বেশি হয় তাহলে ফজর পরেই ঘুমায় যায়, তারপর 5-6 ঘন্টা ঘুমায় অফিসে চলে। এখন বলতে পারেন স্যার আপনার এই পড়াশোনার কি মূল্য? এই পড়াশোনার মূল্য হচ্ছে যে কোনো একটা জায়গায়, সে ইউনো বা ডিসি বা যে কোনো জায়গায় যখন একটা মিটিং এ যাই তখন আমি কথা বলতে পারি। আমি পত্রিকা এখনো পড়ি, আপনারা যেমন পত্রিকা পড়েন চাকরির জন্য, খবর তো পড়ে লাভ নেই, অভ্যাসটা বাড়া ফিউচারের জন্য বড় মানুষ। আচ্ছা, অটোম্যান আমার হাতে যেই তারটা দেখতেছেন, আই থিঙ্ক দেখা যাচ্ছে, ভাই বলেন তো রূপার ভরি 12,000 টাকা, তাহলে এই তারের মধ্যে রূপা দিলে পোষাবে? এটার দাম কত? এই চার বেশি। আবার আসেন কুপরিবাহী। আচ্ছা, কুপরিবাহীর বিষয়টা কি এটা বুঝতে হবে। কুপরিবাহী মানেটা কি? কুপরিবাহী মানে হলো বিদ্যুৎ পরিবহন করে অল্প অল্প, অথবা করেই না, অথবা জোরাজোরি ঠেলাঠেলি করলে একটু বিদ্যুৎ পরিবহন করে। দ্যাটস ওয়াই বলা হয়েছে কুপরিবাহী হচ্ছে অধাতু, তবে একমাত্র অধাতু যিনি অধাতু হওয়া সত্ত্বেও বিদ্যুৎ সুপরিবাহী তার নাম হচ্ছে গ্রাফাইট। মানে সুপরিবাহী মানে কড়া, মানে প্রচন্ড রকম বিদ্যুৎ পরিবহন করে। এবার আসেন কিছু ডাটা তুলে নেই, প্রস্তুত কিনা? আচ্ছা, আমি যা বলি আপনারা লিখতেছেন কিনা? আমার মনে হয় না অধিকাংশই লেখে, অধিকাংশই গল্প শুনে লেখে না মনে হয়। আচ্ছা, কুপরিবাহীর ভিতরে দুটো ডাটা দিব। এটা হচ্ছে কার্বন। একটা ছেলের 4টা গার্লফ্রেন্ড আছে। আচ্ছা, আমার যদি 4টা গার্লফ্রেন্ড থাকে আপনারা আমাকে চরিত্রবান বলবেন, আমি জানি, কিন্তু আমি নিজেকে চরিত্রহীন বলবো। তাহলে একজনের যদি 4টা হাত থাকে, 4 হাতে 4টা গার্লফ্রেন্ড থাকে, তাকে বলা হয় চতুর্যোজী মৌল। এই নেন 4টা হাত কার্বনের, এই জন্য কার্বনকে বলা হয় চতুর্যোজী মৌল। প্রত্যেকটাই এমসিকিউ। আচ্ছা, তাহলে কার্বনের হাত 4টা, এই জন্য কার্বন চতুর্যোজী মৌল। যারা চরিত্রহীন মৌল তাদের রূপভেদ বা রূপ অনেক থাকে। তাহলে কার্বনের রূপভেদ 2টি। কার্বনের রূপভেদ 2টি। একটা রূপের নাম গ্রাফাইট, আরেকটা রূপের নাম হীরা, হীরক। একটা রূপের নাম গ্রাফাইট, একটা রূপের নাম হীরক। হীরক সম্পর্কে একটা পরিচয় দিই। হীরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন খনিজ পদার্থ, সবচেয়ে কঠিন খনিজ পদার্থ। তাহলে এই প্রশ্নটা নিয়োগ পরীক্ষায় বহুবার আসছে যে পৃথিবীর সবচেয়ে কঠিন খনিজ পদার্থের নাম কি? হীরক। আর গ্রাফাইট কেমন? গ্রাফাইট ভালো না, পিচ্ছি, নরম, দুর্বল, এরকম। আচ্ছা, আনা হল। তাহলে গ্রাফাইট হচ্ছে কি? বিদ্যুৎ পরিবাহী, বিদ্যুৎ পরিবাহী। আর হীরা কি? হীরা হলো কুপরিবাহী, কুপরিবাহী। আচ্ছা, তারপরে গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কেন? কারণ মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। মনে রাখতে হবে যার মধ্যে ইলেকট্রন চলাফেরা করতে পারে সেটাই বিদ্যুৎ পরিবাহী, আর এর মধ্যে মুক্ত ইলেকট্রন নেই। তাহলে ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে, স্যার গ্রাফাইটের কিছু ব্যবহার বলেন তো। বিদ্যুৎ পরিবাহী বুঝলাম, স্যার গ্রাফাইটের কিছু ব্যবহার বলেন তো। তাহলে ব্যবহার লেখেন, এই ব্যবহার থেকে প্রশ্ন আসছে। HB2B পেন্সিল, HB2B পেন্সিল। দ্বিতীয় ব্যবহার হচ্ছে ড্রাই সেল। ড্রাই সেল মানে কি? পেন্সিল ব্যাটারি। ড্রাই সেল মানে এই ড্রাই সেল ব্যাটারি, শুষ্ক কোষ। হ্যাঁ, আর শুষ্ক কোষের ভিতরটা কেমন দেখেন, এই যে চিত্র দেখেন, চিপ বোর্ডে তাকান, চিত্র দেখেন।
এই যে গ্লাইসিনের ভিতরে এরকম একটা পাতলা পাত থাকে, দ্বন্দ্ব থাকে, এই কার্বন দ্বন্দ্ব, এই কার্বন দ্বন্দ্বটা গ্রাফাইটের তৈরি, ওটার কথা বলছি গ্লাইসিন। তারপর স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিল মানে মরিচার অধীন স্টিল, ওখানে 0.8 থেকে, এই পাশটা মানে দেখা যায় না রে, এই পাশে দেখবো না। স্টেনলেস স্টিলে কার্বন থাকে বা গ্রাফাইট থাকে 0.8 থেকে 1.5%। পার্সেন্টেজটা মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় আসছে। তাহলে এই হলো গ্রাফাইটের ব্যবহার, আচ্ছা স্যার হীরকের উপরে কি লিখছেন? ভাই হীরকের উপরে এটা লিখছি যে হীরক বিদ্যুৎ কুপরিবাহী, কারণ এখানে মুক্ত ইলেকট্রন নাই। হীরক বিদ্যুৎ কুপরিবাহী কারণ এখানে মুক্ত ইলেকট্রন নাই। তাহলে আমার সাথে সাথে একটু বলেন, গ্রাফাইটের তিনটা ব্যবহার কি? একটা ব্যবহার নিজেরাই বলেন, আমি তো শুনতে পাচ্ছি না, জুমে ক্লাস দিলে শুনতে পারতাম। একটা হচ্ছে যে HB2B পেন্সিল, আরেকটা হচ্ছে ড্রাই সেল বা শুষ্ক কোষে ব্যবহৃত হয়, আরেকটা হচ্ছে স্টেনলেস স্টিলে গ্রাফাইট ব্যবহৃত হয়। সেটা পার্সেন্টেজ কত? 0.8 থেকে 1.5% পর্যন্ত। এই হলো গ্রাফাইটের ব্যবহার। এবার আসুন হীরকের ব্যবহার। আচ্ছা এই যে ব্যবহার করে কি আপনাদের লস হচ্ছে কিনা একটু কমেন্ট করেন। অনেকক্ষণ কমেন্ট নেই না, আমি একটু পানি খেয়ে আপনার কমেন্ট করেন। এই যে ব্যবহার করাচ্ছি, একটার ভিতরে আরেকটা নিয়ে এসে যে পরীক্ষার উপযোগী করছে, অনেক প্রশ্ন সলভ করলে হবে না। যদু মধু কদু ক্যাডার জন্য কোটা থাকা উচিত ছিল প্রতিবন্ধীদের জন্য, কিন্তু নারীদের ক্ষেত্রেও কোটার মনোনয়নের প্রয়োজন আছে। মেয়েরা, আমার মতে মেয়েরা সমান ছেলেদের সমান, কোনো অংশই কম না। আর কি তার থেকে অনেক স্মার্ট ম্যাডাম, সেটার কথাই বলছি। এখন পড়বেন, খাবো, বাপের টাকা নষ্ট করবো, অন্য কিছুতে আপনার সফলতা লেখা থাকতে পারে। ঘুমাবো আর খাবো, এতদিন ধরে পড়াচ্ছি বাস কাটা, কাজ কাটা। হীরকের আরেকটা ব্যবহার হচ্ছে, এটা আর্মি পারপাস, এটা আপনারা বুঝবেন না, আর্মি পারপাসে ইউজ করে আপনারা বুঝবেন না বিষয়টা তা না, আসলে সেনাবাহিনীতে যে ব্যবহৃত হয়, মাইনিং করে, মাইনিং বুঝি তো, ওই যে কেমন বোঝায়, মাইন পুঁতে রাখে না, মাইন মাটির নিচে, হ্যাঁ, তারপরে মাটি ড্রিল করে না, এগুলো নর্মালি হয় না, এটা আর্মি পারপাসে ইউজ করে, আর্মি পারপাস। হ্যাঁ, এটা নর্মালি সামঞ্জস্যপূর্ণ না, আর্মি পারপাস। আর্মিতে ড্রিলিং এবং মাইনিং এর কাজে হীরকের একটা ব্যবহার আছে, এটা নর্মালি এত এটা ব্যবহার নাই। তবে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় ইউপিএসসি এক্সাম যেটা আইএএস, ওখানে একটা প্রশ্ন আসলো যে হুইচ কম্পোনেন্ট ইজ ইউজড ইন দ্য ড্রিলিং অ্যান্ড মাইনিং, ব্র্যাকেটে লেখা আর্মি পারপাস। সো ওখানে এই প্রশ্নটা বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন, এটা আসছিল বিজ্ঞান অংশ। তো ওই ড্রিলিং এবং মাইনিং আসার আসলে ওখানে লেখা ছিল সি গ্রাফাইট, মানে এভাবে লেখা থাকে, সি দিয়ে ব্র্যাকেটে লেখা থাকে গ্রাফাইট, সি দিয়ে ব্র্যাকেটে লেখা থাকলো ডায়মন্ড, তারপর লেখছে সিলিকন। অনেকেই সিলিকনটা অ্যান্সার করছে। এখন বলতে পারেন স্যার আপনি ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা দিয়েছেন, আপনি সিলিকন কেমনে বুঝবেন? কারণ দেখেন ড্রিল এবং মাইন দুটোই কিন্তু ভূমির সাথে সম্পর্কিত। সে অনেকেই কিন্তু বালুগুলো বা সিলিকন, মানে কি বালির মূল উপাদান সিলিকন, অনেকে সিলিকন অ্যান্সারটা করছে। মানে এটা আমার কমন সেন্সে মনে হয়েছে, কিন্তু অ্যান্সারটা কিন্তু সিলিকন ছিল না, অ্যান্সারটা ডায়মন্ড ছিল, সি ডায়মন্ড। ঠিক আছে, তো এরকম। তাহলে হীরকের কিছু ব্যবহার করালাম, আমরা মনে রাখবেন আমরা কিন্তু এখনো বিদ্যুৎ সুপরিবাহী এবং কুপরিবাহীর মধ্যে আছি। এখন আমি বলছি কুপরিবাহী পদার্থকে ঠেলাঠেলি করলে অনেক সময় বিদ্যুৎ পরিবহন করতে পারে। আচ্ছা, এই যে একজন কমেন্টস করছেন নিজেকে উইক লাগে, এই লাগে সেই লাগে, আমার সাথে সাইড দাওয়াত থাকলো, চাপাই নবাবগঞ্জ অথবা ঢাকায় আসেন, সেই লেভেলে আসেন, চলে আসেন, সাইড দাওয়াত। বলছে যে ঠেলাঠেলি করলে মাঝে মাঝে বিদ্যুৎ পরিবহন করে, কিভাবে করানো যায় দেখেন। ধরেন আপনি একজন দুর্নীতিগ্রস্ত সিভিল সার্ভেন্ট, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিব হয়েছেন, টাকা মানে কারণ জিনিস কিন্তু 2 টাকার জিনিস 100 টাকা দিয়ে কিনছেন, তো বউকে ডায়মন্ডের নেকলেস কিনে দিয়েছেন, কিন্তু দেখা গেছে বউ আরেকজনের সাথে ঘুরতে গেছে, হতেই পারে।
বউ বলে তোমার ভালো লাগে না, তুমি দেখতে কালো। হ্যাঁ, তখন আপনি বউকে সাইজ করবেন কিভাবে? বউকে সাইজ করার একটা মজার রাস্তা হচ্ছে বউয়ের পছন্দের কোনো জিনিসকে ধ্বংস করে ফেলা অথবা সেটা ভেঙে ফেলা তার সামনে। আপনি কি করবেন? বউয়ের হীরকের নেকলেসটা 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করবেন। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ হীরক 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিচ্ছিল নরম গ্রাফাইটে পরিণত হয়ে যায়। তার মানে এখন সে বিদ্যুৎ পরিবহন করবে। কিন্তু মনের মধ্যে যাদের লাভ্যটা যে গ্রাফাইটে 1000 ডিগ্রি দিলে তাহলে হীরা হয়ে যাবে, পেন্সিলে শীষ কিনে তাহলে আমি হীরা বানাবো, জি না, মহান আল্লাহ রাব্বুল আলামিন এটা বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ গ্রাফাইট থেকে হীরকে যাওয়া যায় না, গ্রাফাইট থেকে হীরকে পারস্পরিক রূপান্তর অসম্ভব, কিন্তু হীরক থেকে গ্রাফাইটের রূপান্তর সম্ভব। তাহলে পরীক্ষায় প্রশ্নটা কি আসতে পারে যে নিচের কোনটি পারস্পরিক রূপান্তর অসম্ভব? গ্রাফাইট থেকে হীরক। নিচের কোনটি পারস্পরিক রূপান্তর সম্ভব? হীরক থেকে গ্রাফাইট। এই সম্ভব আর অসম্ভব এই তথ্যটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। মাইনিং ড্রিলিং ওই যে সেনাবাহিনী পারপাস, এটা মাটিতে মাইনিং করা হয়, বোমা পোতা হয়। হ্যাঁ, ফাতেমা ইভা মনে হয় আমার সাথে ফেসবুকেও আছে। আমরা কিভাবে সলিউশন পাবো স্যার? কিসের সলিউশন রে? কিসের সলিউশন আমি বুঝিনি। কে জানো? আপনার নামটা আমি পড়তে পারছি না ভাইয়া। কিসের সলিউশন জানতে চাইছেন? আমি ঠিক বুঝতে পারিনি কিসের সলিউশন। আচ্ছা, তাহলে সুপরিবাহী শেষ। এবার আসুন অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। হেডিং দেন। আচ্ছা, ইন্ডিয়ান সিভিল সার্ভিসের কোশ্চেন আর তোরা বুঝবি না। ইন্ডিয়ান সিভিল সার্ভিসের কোশ্চেন কাটতে পারেন, কিন্তু ওই সব কোশ্চেনের অ্যান্সার আপনারা পারফেক্টলি পাবেন, কিন্তু কোনটা আপনার সিলেবাসের সাথে আপনি বুঝবেন কিভাবে? ওটা তো দেখার দায়িত্ব আমার, আমি দেখি। আপনি চাইলে খুঁজে দেখতে পারেন। আবার সলিউশনও আছে, sawal.com আছে, ইন্ডিয়াবিক্স আছে, sawal.com পাবেন। ঠিক আছে? আচ্ছা, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর কি? এদের একটা চরিত্র সম্পর্কে জেনে নেন। লিখুন, এরা বিশেষ অবস্থায় এসি কে ডিসিতে পরিণত করে। এসি মানে অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে পরিণত করে। নাম্বার টু, এদের দ্বারা মানে অর্ধপরিবাহী পদার্থ দ্বারা বা সেমিকন্ডাক্টর দ্বারা এদের দ্বারা ডায়োড বা ট্রায়োড তৈরি হয়। এদের দ্বারা ডায়োড বা ট্রায়োড তৈরি হয়। আচ্ছা, পরের পয়েন্ট দেখেন, উদাহরণ, অর্ধপরিবাহীর উদাহরণগুলো সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, আর্সেনিক। সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, আর্সেনিক। সিলিকনকে এসআই মানে সাব ইন্সপেক্টর বা বিস্তার, জার্মেনিয়াম জিই, গ্যালিয়ামকে জিএ, ইন্ডিয়ামকে আইএন, আর্সেনিককে এএস বলা হয়। এর মধ্যে আমি কালার চেঞ্জ করে জানি কোনটা দিয়ে, এর মধ্যে সিলিকন এবং জার্মেনিয়াম এদেরকে আলাদা রাখবেন,
এদেরকে আলাদা করবেন, কারণ সিলিকন এবং জার্মেনিয়াম হচ্ছে 100% বিশুদ্ধ অর্ধপরিবাহী। পরীক্ষায় প্রশ্ন আসবে নিচে কোনটি 100% বিশুদ্ধ অর্ধপরিবাহী? 100% বিশুদ্ধ। আর এই বিশুদ্ধর সাথে এদেরকে মিশ্রিত করা হয়, এরা হচ্ছে অবিশুদ্ধ। অবিশুদ্ধ মনে রাখবেন একটা কথা, পৃথিবীতে বিশুদ্ধ অর্ধপরিবাহী মাত্র দুইটি, সিলিকন আর জার্মেনিয়াম। আচ্ছা, ডায়োড এবং ট্রায়োড কি? ডায়োড হচ্ছে এমন, এই ডায়োড সামনে আসতেছে, ডায়োড এটা না পড়ে যাবো না আজকে, পেন নিস না। হ্যাঁ, ডায়োড কি আমি পড়াবো, আমাকে একটু একটা মিনিট সময় দিবেন। ডায়োড কি আমি পড়াবো। আমার ফেসবুক গ্রুপের নাম জানতে চাচ্ছেন, সায়েন্স হেল্পলাইন। সায়েন্স হেল্পলাইন দিলে আপনাদের বন্ধু বান্ধব ভাই ব্রাদার বহুত আছে। আজকে রাত্রে একটা ভিডিও আপলোড করব, খাদ্য এবং পুষ্টি লিখিত ক্লাস। ওইটার একটা ভিডিও আপলোড করব গুগল ডক থেকে। সায়েন্স হেল্পলাইন। আচ্ছা, কোথায় ছিলাম? ডায়োড নিয়ে আলোচনা করব, ওটা খাওয়াবো, চিন্তা করে লাভ নেই। হ্যাঁ, তাহলে সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, আর্সেনিক, এরা পাঁচটা হচ্ছে সিলিকন ডাক্তার। ওকে, ওইটার একটা ভিডিও আপলোড করব, বন্ধু বান্ধব ভাই ব্রাদার একটা মিনিট সময় দিবেন। ডায়োড কি আমি পড়াবো। আমার ফেসবুক গ্রুপের নাম জানতে চাচ্ছেন, সায়েন্স হেল্পলাইন। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখি, দেখেন স্পেশাল ক্যাটাগরি। স্পেশাল ক্যাটাগরি, স্পেশাল ক্যাটাগরি দেখেন, বিশেষ পরিবাহী বা সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর বা বিশেষ পরিবাহী, বিশেষ পরিবাহী, সুপার কন্ডাক্টর বা বিশেষ পরিবাহী। এটার একটা চরিত্র সংজ্ঞা জানা লাগবে, এটা সংজ্ঞাটা লেখেন। এরা শুধুমাত্র নির্দিষ্ট তাপমাত্রায় বিদ্যুৎ পরিবহন করে। সুপার কন্ডাক্টর হচ্ছে এরা শুধুমাত্র নির্দিষ্ট তাপমাত্রাতে বিদ্যুৎ পরিবহন করে। উদাহরণ স্বর্ণ ও পারদ। এরা শুধুমাত্র নির্দিষ্ট তাপমাত্রাতে বিদ্যুৎ পরিবহন করে, উদাহরণ স্বর্ণ আর পারদ। আচ্ছা, স্পেশাল ক্যাটাগরি কেন বললাম? এটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা ধর্মের বাইরে, ঠিক আছে? পরীক্ষা প্রশ্ন আসলো, নিচের কোনটি নির্দিষ্ট তাপমাত্রায় বিদ্যুৎ পরিবহন করে? আপনি বলবেন স্বর্ণ। নিচের কোনটি বিশেষ পরিবাহী? স্বর্ণ আর পারদ। আপনি বলবেন নিচের কোনটি সুপার কন্ডাক্টর? স্বর্ণ, পারদ। আচ্ছা, এবার লেখেন পয়েন্ট নাম্বার 2, অন্তরক অথবা বিদ্যুৎ অপরিবাহী অথবা ইনসুলেটর পদার্থ পারদ। নিচের কোনটি নির্দিষ্ট তাপমাত্রায় বিদ্যুৎ পরিবহন করে? আপনি বলবেন স্বর্ণ। নিচের কোনটি বিশেষ পরিবাহী? স্বর্ণ আর পারদ। আপনি বলবেন নিচের কোনটি সুপার কন্ডাক্টর? স্বর্ণ, পারদ। আচ্ছা, এবার লেখেন পয়েন্ট নাম্বার 2, অন্তরক অথবা বিদ্যুৎ অপরিবাহী অথবা ইনসুলেটর পদার্থ। অন্তরক অপরিবাহী, বিদ্যুৎ অপরিবাহী অথবা ইনসুলেটর পদার্থ। ভিতরে লিখবেন বিদ্যুৎ অপরিবাহী অথবা ইনসুলেটর পদার্থ। ভিতরে লিখবেন এরা কোনো অবস্থাতেই বিদ্যুৎ পরিবহন করে না। এরা কোনো অবস্থাতেই বিদ্যুৎ পরিবহন করে না। এখন আপনি ভাবতে পারেন উদাহরণ কি হতে পারে? কাঠ, রাবার, প্লাস্টিক। আচ্ছা, আপনারা কি ক্লাস 5 থেকে 6 এ উঠতেছেন? কাঠ, রাবার, প্লাস্টিক এইসব ছোটখাটো জিনিস নিয়ে আপনাদের প্রশ্ন করবে? নিশ্চয়ই না।
কাঠ, রবার, প্লাস্টিক এগুলো থেকে বিদ্যুৎ অপরিবাহী, এটা পরীক্ষায় আসবে না। তাহলে পরীক্ষায় আসবে কে? লিখুন অভ্র, ব্র্যাকেটে লিখুন মাইকা, MICA, মাইকা। অভ্রের নিচে একটা টান দিয়ে লেখেন ব্যবহার, ব্যবহার হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রিতে। তারপরে অভ্র সম্পর্কে একটা চরিত্র, ব্যবহার, ব্যবহার হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রিতে। তারপরে অভ্র সম্পর্কে একটা চরিত্র লেখেন, অভ্র বিদ্যুৎ অপরিবাহী কিন্তু তাপ সুপরিবাহী। বিদ্যুৎ অপরিবাহী কিন্তু তাপ সুপরিবাহী। এবার আরেকটা উদাহরণ লেখেন যারা বিদ্যুৎ পরিবহন করে না, বিশুদ্ধ পানি বা ডিস্টিলড ওয়াটার। ওয়াটার তাপ সুপরিবাহী। এবার আরেকটা উদাহরণ লেখেন যারা বিদ্যুৎ পরিবহন করে না, বিশুদ্ধ পানি বা ডিস্টিলড ওয়াটার। বিশুদ্ধ পানি বা ডিস্টিলড ওয়াটার। বিশুদ্ধ পানি বা ডিস্টিলড ওয়াটার। ডিস্টিলড ওয়াটার কেন বিশুদ্ধ বিদ্যুৎ পরিবহন করে না? রিটেনে দেওয়া থাকলেও পড়াবো, শুধু একটু লিখে রাখেন। বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। এই 7-এর মধ্যে মেকানিজমের কারণে, ডিআয়নাইজড অবস্থা থাকার কারণে বিদ্যুৎ পরিবহন করে না। যারা মনে করেন স্যার আপনি যে পানি খাচ্ছেন এটা মনে হয় বিশুদ্ধ পানি, জি না, এটা বিশুদ্ধ পানি না, এটা হচ্ছে মিঠা পানি। 6.5 থেকে 7.8 পর্যন্ত এটা পিএইচ। পিএইচ নিয়ে যদি জানতে চান আমার সাথে কেমিস্ট্রি ক্লাস ভাগ্যে থাকলে করবেন, না থাকলে করবেন না। কিন্তু পিএইচ কেমিস্ট্রির যে ক্লাসগুলো হবে, তারপরে যদি কখন, যেমন বায়োলজি একটা ক্লাস, বায়োলজি আমাদের 2টা লেকচার বা 3-4টা করে পড়ানো হয়। যেমন আমি একটি গাছের ছবি আপনাদেরকে পড়াবো। একটি গাছের ছবি থেকে অভিস্রবণ, প্রস্বেদন থেকে শুরু তার লাইফ সাইকেল চালিয়ে থাকে, এগুলো জৈবনিক প্রক্রিয়াগুলো সামনের সুযোগ হয় তখন। আর কোচিং কমপ্লিট করার পরেই হয়তোবা আমরা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলবো। কারণ আমার মাইকা পানি, যেটা ডিআয়নাইজড পানির প্রয়োজন হয়, এটার একটা কারণ আছে। ব্যাটারিটা দীর্ঘক্ষণ চললে ব্যাটারির ভিতরে ইন্টারনাল যে রিঅ্যাকশন গুলো সেটা চালানোর জন্য ডিআয়নাইজড পানির প্রয়োজন হয়, এবং একই সাথে ওই পানিটা মেশিনটাকে ঠান্ডা রাখতে সহায়তা করে। এটা যখন কালকে ইঞ্জিন করাবো, ইঞ্জিনে কেন পানির প্রয়োজন, রেডিয়েটরটা কি, কার্বোরেটরটা কি, তখন এই জিনিসগুলো বলা হবে। হ্যাঁ, আরো কারো কোনো প্রশ্ন আছে? আমার বাসায় ছিলাম তো, ইস্ত্রি ছিল, একদম ইস্ত্রি দিয়ে রাখা আছে। ইস্ত্রি যে প্লেটটা থাকে, স্টিলের প্লেটটা, ওই প্লেটের উপরে মাইকার কোটিং থাকে। তো মজার কথা কি, অনেক সময় হাত এখানে লেগে যেতে পারে না, ইস্ত্রি করতে গেলে হাত টাত লাগে, শক করতে পারে। এই জন্য মাইকার প্রয়োগ দেওয়া হয়, মানে ইস্ত্রিটা গরম হয়, বিদ্যুৎ অপরিবাহী কিন্তু তাপ সুপরিবাহী। তো তাপ সুপরিবাহী মানে তাপ থাকে ঠিকই, কিন্তু বিদ্যুৎ থাকে না, এই জন্য। চার্জের একক কুলম্ব, এই সম্পর্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতে পারে। বিদ্যুৎ প্রবাহ মাপা যায় অ্যামিটারের সাহায্যে। বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম অ্যামিটার, এটার নাম রোধ। বিদ্যুৎ প্রবাহ যেখানে বাধা পায় তাকে বলা হয় রোধ। রোধকে আর দিয়ে লেখা হয়। রোধ রেজিস্ট্যান্স, এর একক হচ্ছে ওহম।
ভি দিয়ে বোঝায় এটা হচ্ছে চাবি, সুইচ, এক কথা শেষ। সুইচ টিপলে বিদ্যুৎ প্রবাহ শুরু হয় না, সেটা এটার নাম ভোল্টমিটার। ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? অনেক প্রশ্ন আসছে। আচ্ছা, বিদ্যুৎ পরিবাহী আলতানুরের প্রশ্নটা কি বুঝতে পারছেন? তাপ পরিবাহী তবে বিদ্যুৎ সুপরিবাহী নয়। হ্যাঁ, তাপ পরিবাহী বিদ্যুৎ সুপরিবাহী নয়। মিঠা পানির পিএইচ হচ্ছে 6.4 থেকে 7.8 পর্যন্ত। আচ্ছা, না 5.6 না, 6.4। রাফিকুল ইসলাম, না 5.6 না, 6.4 থেকে 7.8 পর্যন্ত। বিদ্যুৎ পরিবহন করে না, তাপ পরিবহন করে। হ্যাঁ, এটাই মাইকার চরিত্র। পৃথিবীতে ইউনিক কিছু পদার্থ মহান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, তার মধ্যে মাইকা একটি। স্যার, এই সার্কিট কি ওহমস ল ফলো করবে না? এটা তো এসি সোর্স দিয়েছেন। হ্যাঁ, যদি এসি সোর্স দিয়ে থাকি সেক্ষেত্রে তো ওহমের ল ফলো করার সুযোগ নেই। তবে যদি এখানে ব্যাটারি ইউজ করতাম। আচ্ছা, আপনি মনে হয় ব্যাটারি চাচ্ছেন। আচ্ছা, ব্যাটারি ইউজ করি। ব্যাটারিতে ছোট বড় অনেক কিছু হয়। হ্যাঁ, ব্যাটারি ইউজ করলাম। ব্যাটারি মানে এখন ওহম ল ফলো করবে। ঠিক আছে, এখন ওহম ল ফলো করবে। ভালো প্রশ্ন করছেন। আচ্ছা, আরো কারো প্রশ্ন উপরে গিয়ে আছে কিনা দেখে নিন। আচ্ছা, উপরে তেমন কোনো কোশ্চেন নাই। না, কোশ্চেন নাই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই তথ্যগুলো একটু তুলে ফেলেন। বিদ্যুৎ প্রবাহ দেখেন, সুইচ দেওয়া হলো, সুইচ দিলে ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহ যায়। বিদ্যুৎ প্রবাহকে আই দিয়ে প্রকাশ করা হয়। আই সমান সমান কিউ বাই টি। কিউ মানে চার্জ, চার্জের একক পূর্ণাঙ্ক, টি মানে সময়। বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে কত? বিদ্যুৎ প্রবাহের মানটা কত? অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার? হ্যাঁ, বিদ্যুৎ প্রবাহের একক কি একটু লিখে দেই। বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। হ্যাঁ, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। তো কত অ্যাম্পিয়ার, এটা এটার সাথে মাপে। বিদ্যুৎ প্রবাহ যাওয়ার সময় যেখানে বাধা পায় তার নাম রোধ, রোধের একক ওহম। আর এটার যে শক্তিটা মাপে, ভোল্টেজটা মাপে, তার নাম হচ্ছে ভোল্টমিটার। আচ্ছা, এটা যদি লেখা হয়ে থাকে, এবার লিখেন, নিচে একটা স্টার চিহ্ন দিয়ে লেখেন, যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ, ভোল্টেজ ও রোধ, যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ, ভোল্টেজ ও রোধ তিনটি মাপা যায়, যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ, ভোল্টেজ ও রোধ তিনটি মাপা যায়, তাকে মাল্টিমিটার বা এভিও মিটার বলে। যে যন্ত্রের সাথে বিদ্যুৎ প্রবাহ, ভোল্টেজ ও রোধ তিনটি মাপা যায় তাকে মাল্টিমিটার বা অ্যাভোমিটার, এভিও মিটার বলে। ঠিক আছে, ওকে। এবার আসেন রোধ, হেডিং দেন রোধ। আমাকে যন্ত্রণা দিবেন, ক্লাস প্রপারলি অপারেট হবে না। আমাকে এই যে সকালবেলা যন্ত্রণা করছে, অনেক কিছু বাধ্য হয়ে গেছে। আমার যন্ত্রণা দিবেন না, ক্লাস সব পারফেক্টলি আসবে। কারণ আমাকে আপনার যন্ত্রণা দিচ্ছেন, ক্লাস তো পারফেক্ট হবে না। যে যন্ত্রের সাথে বিদ্যুৎ প্রবাহ, ভোল্টেজ ও রোধ তিনটি মাপা যায়, বাক্স আকৃতি, হ্যাঁ, দুটো তার থাকে, লাল আর কালো, ওটা মানে। আচ্ছা, লেখেন, রোধের ধর্ম বিদ্যুৎ প্রবাহকে বাধা দেওয়া। একটু লিখে রাখেন, রোধের ধর্ম বিদ্যুৎ প্রবাহকে বাধা দেওয়া। আচ্ছা, তারপর লেখেন, শুষ্ক অবস্থায় মানব দেহের রোধ 50,000 ওহম। শুষ্ক অবস্থায় মানব দেহের রোধ 50,000 ওহম। আর ভেজা অবস্থায় মানব দেহের রোধ 10,000 ওহম। শুষ্কতে মানব দেহের রোধ 50,000 ওহম, ভেজা অবস্থায় মানব দেহের রোধ 10,000 ওহম। রোধ 50,000 ওহম, ভেজা অবস্থায় মানব দেহের রোধ 10,000 ওহম। 10,000 ওহম। লিখুন,
রোধ নির্ভর করে চারটি বিষয়ের উপরে। রোধ নির্ভর করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। রোধ নির্ভর করে চারটি বিষয়ের উপর: তাপমাত্রা, উপাদান, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। রোধ নির্ভর করে চারটি জিনিসের উপরে: তাপমাত্রা, উপাদান, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দৈর্ঘ্যকে এল দিয়ে প্রকাশ করা হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে এ দিয়ে প্রকাশ করা হয়। রোধ চারটা জিনিসের উপর নির্ভর করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বক্স করেন, বক্স করে রাখেন। এই চারটা জিনিসের উপর রোধ নির্ভর করে। পরের পয়েন্টে লেখেন রোধের সূত্র আর সমানুপাত এল বাই এ। আর সমানুপাত এল বাই এ, এটা রোধের সূত্র। আচ্ছা, এখান থেকে লেখা যায় আর সমান আর সমান রোধের সূত্র আর সমানুপাত এল বাই এ। আর সমানুপাত এল বাই এ, এটা রোধের সূত্র। আচ্ছা, এখান থেকে লেখা যায় আর সমান রো এল বাই এ। এই রোটা হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ। এবার লেখেন আপেক্ষিক রোধের একক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আপেক্ষিক রোধের একক ওহম মিটার। মাঝখানে হাইফেন চিহ্ন, এটা কিন্তু ভাগ চিহ্ন না। আপেক্ষিক রোধের একক ওহম মিটার। আচ্ছা, আপেক্ষিক রোধের একক ওহম মিটার। এবার যখন আপনারা রিটেনে যাবেন, রিটেনে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স পড়ানোর মতো লোক খুব কম আছে। ইনশাআল্লাহ রিটেনে আমার সাথেই সব ক্লাস হবে, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স। ওখানে দুটো জিনিস আগেই বলে দিই, বৈদ্যুতিক দুর্ঘটনার বিষয়গুলো। এটার নাম হচ্ছে ওপেন সার্কিট। এটার নাম ওপেন সার্কিট। যখন দুই প্রান্ত, দুইটা টার্মিনাল খোলা থাকে তাকে বলা হয় ওপেন সার্কিট। আর যখন দুইটা টার্মিনালের মধ্যে কোনো কারণে সেটা পানি টানি অন্য কোনো কারণে সংস্পর্শ হতে পারে, তখন তার নাম হয়ে যায় শর্ট সার্কিট। এবং এই শর্ট সার্কিটের কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে। মানে মজার বিষয়টা কি দেখেন, মানুষ শর্টকাটে বড় হতে চায়, বিদ্যুৎও শর্টকাটে যাইতে চায়। ওপেন সার্কিটে তাকে পুরোটা ঘুরে যেতে হয়, কিন্তু শর্ট সার্কিটে সে এদিক দিয়ে ঘুরে না যায়, সে এখান দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে। দ্যাট ইজ কল্ড শর্ট সার্কিট, বৈদ্যুতিক দুর্ঘটনা। ঠিক আছে? তাহলে রোদের পরিমাণ কম, যদি তামা হয় তাহলে একটু বেশি হবে। রোদের মান উপাদানের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে। আচ্ছা, শর্ট সার্কিট লিখুন। শর্ট সার্কিট থেকে বাঁচার জন্য দুইটা যন্ত্র ব্যবহার করা হয়। একটা হচ্ছে ফিউজ। ফিউজটা অনেকটা এরকম একটা থাকে, মাঝখানে একটা তার থাকে, তারটা গলে যে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। এই ফিউজটা অটো না, যখন বেশি মাত্রায় বিদ্যুৎ প্রবাহ আসে গলে যায়। এই ফিউজের যে তারটা, এটা গঠিত হয় টিন দিয়ে। টিন যোগ লেড, টিন থাকে আর লেড থাকে। টিন থাকে হচ্ছে 67%, এটা ফিউজ। লিখুন, শর্ট সার্কিট থেকে বাঁচার জন্য দুইটা যন্ত্র ব্যবহার করা হয়। একটা হচ্ছে ফিউজ। ফিউজটা অনেকটা এরকম একটা থাকে, মাঝখানে একটা তার থাকে, তারটা গলে যে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। এই ফিউজটা অটো না, যখন বেশি মাত্রায় বিদ্যুৎ প্রবাহ আসে গলে যায়। এই ফিউজের
যে তারটা এটা গঠিত হয় টিন দিয়ে, টিন যোগ লেড, টিন থাকে আর লেড থাকে। টিন থাকে হচ্ছে 67%, লেড থাকে 33%। ঠিক আছে, এই আর মনে করেন বর্তমানে তো একটু হাই প্রোফাইল বাথরুমের সুইচ বা অন্যান্য জায়গায় এখানে তো পানি সংস্পর্শে প্রায় আসে, তো এই জন্য সার্কিট ব্রেকার ইউজ করে। সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার আবার মজার একটা জিনিস। সার্কিট ব্রেকার কিন্তু অটো কাজ করে, অটো। বিদ্যুৎ প্রবাহ বেশি দেখছে মানে কাজ করে সুইচটা ফালাই দিবে, বন্ধ করে দিবে। সার্কিট ব্রেকার অটো কাজ করে, এটা অটো। সার্কিট ব্রেকারের মধ্যে বেস্ট কোয়ালিটি সার্কিট ব্রেকার বা প্রচলিত সার্কিট ব্রেকার হচ্ছে জিএফসিআইএস। জিএফসিআইএস মানে গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারাপ্টার, গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারাপ্টার। এটা নিয়ে বিস্তারিত আলোচনা রিটেনে খাওয়াবো, এখন আর খাওয়ানোর দরকার নেই। জিএফসি সার্কিট মানে গ্রাউন্ড ফল্ট সার্কিট, ঠিক আছে। জিএফসিআই গ্রাউন্ড ফল্ট সার্কিট। সার্কিট ব্রেকার জিএফসি সার্কিট কোথায় ব্যবহৃত হয় যদি মন চায় জানতে তাহলে একটু লিখে রাখেন। রান্নাঘর, বাথরুম, এই সকল জায়গায় জিএফসি সার্কিট ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা আমার হচ্ছে কি না নেট আছে, ঠিক আছে ভাই, আর কমেন্ট করা লাগবে। যেমন এই যে বৈদ্যুতিক বাল্ব আপনার মাথার উপরে আছে, দেখেন বাল্বটা কি শক্তি রূপান্তর হয়েছে, বিদ্যুৎ শক্তি তাপ আলোক শক্তি রূপান্তর হয়েছে, এরকম। শক্তি এক নম্বর লেখা। আসসালামু আলাইকুম স্যার, আমি দিনাজপুর থেকে ক্লাসে জয়েন করেছি। আচ্ছা ভালো স্যার, আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না তারা কিভাবে এই বিষয়গুলোতে ভালো করতে পারি যদি একটু বলে দিতেন। 9 বিশ্বাসটা রাখতে হবে, আর কমার্স থেকে সব আপনি ওদের আমরা 5:30 ক্লাস শেষ হবে। বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের শক্তি রূপান্তর। এক নাম্বার লেখেন বৈদ্যুতিক বাল্ব। বৈদ্যুতিক বাল্ব, বৈদ্যুতিক বাল্ব। দেন স্যার, নামাজ পড়ে আসি, ক্লাস শেষ করে দিলে ভালো হয়। জি স্যার, দেন স্যার। আচ্ছা ভাইয়া ঠিক আছে, এখন এই এক্সাক্ট আমার ঘড়িতে বাজে 5:17, আমার ঘড়িতে বাজে 5:17, 5:27 আপনারা আসবেন। ক্লাস কিন্তু 5:30 বেশি যাবে, তাহলে 5:45 পর্যন্ত যাবে। ঠিক আছে, 10 মিনিট নামাজের বিরতি, 10 মিনিট নামাজের বিরতি, নামাজ পড়ে আসেন। ঠিক আছে, তাপ আর আলোক শক্তিতে রূপান্তর করে। বৈদ্যুতিক বাল্ব কি দেখেন, ভালো চিত্র হবে না, মোটামুটি একটা চিত্র আঁকি বাল্বের। কারণ এটা একটা বৈদ্যুতিক বাল্ব, এই বৈদ্যুতিক বাল্ব। বৈদ্যুতিক বাল্বে এরকম যেটা রিং এর মতো থাকে, মাঝখানে একটা ফিলামেন্ট থাকে। এই ফিলামেন্টটা হচ্ছে টাংস্টেনের তৈরি, টাংস্টেন। পরীক্ষা প্রশ্ন আসে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের তৈরি? টাংস্টেন, WG। আচ্ছা, বৈদ্যুতিক বাল্বের ভিতরে একটা গ্যাস থাকে, তার নাম নাইট্রোজেন গ্যাস। আচ্ছা,
বৈদ্যুতিক বাল্বের গায়ে কি লেখা থাকে? বৈদ্যুতিক বাল্বের গায়ে এটা লেখা থাকে 220 ভোল্ট 60 ওয়াট। আর 100 ওয়াটও লেখা থাকে, 60 ওয়াটও লেখা থাকে। হ্যাঁ, আচ্ছা 220 ভোল্ট 60 ওয়াট। আচ্ছা, বৈদ্যুতিক বাল্ব করতে গেলে অনেকের আবার টিউব লাইট নিয়ে পড়ার ইচ্ছা থাকে। দেখেন টিউব লাইটের ভিতরে কোন গ্যাস থাকে এটা পরীক্ষায় আসে। টিউব লাইট, টিউব লাইট, টিউব লাইটের ভিতরে থাকে আর্গন গ্যাস। টিউব লাইটের ভিতরে থাকে আর্গন গ্যাস, ঠিক আছে? আচ্ছা, 220 ভোল্ট 60 ওয়াটের অর্থটা কি? 220 ভোল্ট 60 ওয়াটের অর্থ কি? এই 220 ভোল্টে সবচেয়ে বেশি আলো দিবে। 220 ভোল্টে সবচেয়ে বেশি আলো দিবে, এটা লেখার অর্থ হচ্ছে এটা আলো দিবে। আর 60 ওয়াটের অর্থ হচ্ছে শক্তি রূপান্তর করবে 60 জুল। শক্তি রূপান্তর 60 জুল, প্রতি সেকেন্ডে শক্তি রূপান্তর করবে 60 জুল আকারে। এই হচ্ছে কথা। এই তথ্যগুলো তুলে নেন দ্রুত, তথ্যগুলো তুলে নেন দ্রুত। আচ্ছা, এরপরে লেখেন 40তম বিসিএস এর একটা অঙ্ক করাবো। লেখা লিখবেন একটি বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা। বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা। তার রোধ কত? একটা বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা, এটা রোধ কত? 40 বিসিএস এ আসছে, এটা 40 বিসিএস এর প্রশ্ন আসছে। 40 বিসিএস P সমান V স্কয়ার বাই R। এখান থেকে লেখা যায় R সমান 220 ভোল্ট 60 ওয়াট লেখা, এটা রোধ কত? 40। এখান থেকে লেখা যায় R সমান V স্কয়ার বাই P। 220 ভোল্ট মানটা আছে 220 আর P এর মান ক্ষমতা 60। আনসার চলে আসে 806.66 ওহম। 40 বিসিএস এরকম প্রশ্ন আসছে। তাহলে অঙ্কটা করে ফেলেন, অঙ্কটা করে ফেলেন। বৈদ্যুতিক বাল্বের এই অঙ্কটা 40 বিসিএস এ আসছে। অঙ্কটা করেন, দ্রুত করেন। অঙ্কটা করার পরে হেডিং দেন বৈদ্যুতিক বিদ্যুৎ থেকে শব্দ টারবাইন। টারবাইনটা দেখেন কিরকম, এই শব্দ, বিদ্যুৎ থেকে শব্দ। ওকে, পরের মেশিনটার নাম লেখেন টারবাইন। টারবাইন থেকে স্পিকার, শব্দ থেকে বিদ্যুৎ। আচ্ছা, এবার লাউড স্পিকার। লাউড স্পিকার লেখেন বিদ্যুৎ থেকে শব্দ, বিদ্যুৎ থেকে শব্দ, বিদ্যুৎ থেকে শব্দ। ওকে, পরের মেশিনটার নাম লেখেন টারবাইন। বিদ্যুৎ বের হয় না। মাইক্রোফোন, যান্ত্রিক থেকে, জেনারেটরের ভিতরে লেখেন যান্ত্রিক। এবার লেখেন বিদ্যুৎ থেকে যান্ত্রিক। এই কনভার্টেশন গুলো পরীক্ষা আসে। বৈদ্যুতিক পাখা কি করে? বিদ্যুৎ থেকে। অঙ্কটা করার পরে হেডিং দেন বৈদ্যুতিক পাখা। বৈদ্যুতিক পাখার ভিতরে লেখেন বৈদ্যুতিক পাখা কি করে? বিদ্যুৎ থেকে যান্ত্রিক, বিদ্যুৎ থেকে যান্ত্রিক। এই কনভার্টেশন গুলো পরীক্ষা আসে। এবার লেখেন বৈদ্যুতিক মোটর। এই
কনভার্টেশন গুলো পরীক্ষায় আসে। এবার লেখেন বৈদ্যুতিক মোটর। সেম অবস্থা, বিদ্যুৎ থেকে যান্ত্রিক। বৈদ্যুতিক মোটর বিদ্যুৎ থেকে যান্ত্রিক। এবার লেখেন জেনারেটর। জেনারেটরের ভিতরে লেখেন যান্ত্রিক থেকে বিদ্যুৎ। যান্ত্রিক থেকে বিদ্যুৎ। এবার লেখেন মাইক্রোফোন। শব্দ থেকে বিদ্যুৎ। মুখ দিয়ে শব্দ বের হয়, মুখ দিয়ে কিন্তু বিদ্যুৎ বের হয় না। মাইক্রোফোনের কাজ হচ্ছে শব্দ থেকে বিদ্যুৎ। আচ্ছা, এবার লাউড স্পিকার। লাউড স্পিকার লেখেন বিদ্যুৎ থেকে শব্দ। বিদ্যুৎ থেকে শব্দ। বিদ্যুৎ থেকে শব্দ। ওকে, পরের মেশিনটার নাম লেখেন টারবাইন। 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 টারবাইনটা দেখেন কিরকম। এইটা হচ্ছে টারবাইন। টারবাইন মানে হুইল বা ফ্যান। ধরেন এটা একটা পতনশীল নদী, প্রচন্ড স্পিড দিয়ে পানি পড়ছে। প্রচন্ড স্পিড দিয়ে পানি পড়ছে। হ্যাঁ, তো এই টারবাইনের কি হয়, গতি শক্তি থেকে যান্ত্রিক শক্তি হয়। গতি থেকে যান্ত্রিক, তার মানে টারবাইনটাকে ঘুরায়। নদীর পানির গতি শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়। এই যান্ত্রিক শক্তিটাকে পুনরায় একটা জেনারেটরের মধ্যে ঢুকানো হয়। জেনারেটর কি হয়, এই যান্ত্রিকটাকে এটার মধ্যে দেওয়া হয়। আপনারা জানেন যে জেনারেটরের ভিতরে যান্ত্রিক যখন ঢোকে, একটু আগে পড়েছি, যান্ত্রিক থেকে তখন আপনি কি পান, ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ পান। ইলেকট্রিসিটি পান। এই ইলেকট্রিসিটি পরে তিন তারের মাধ্যমে, ইলেকট্রিসিটি পরে তিন তারের মাধ্যমে আপনার এলাকার বৈদ্যুতিক খুঁটিতে আসে। বৈদ্যুতিক খুঁটিতে এসে তার নাম হয়ে যায় ট্রান্সফরমার। ট্রান্সফরমার, যে মেশিনটা আমি নেগেটিভ করাবো। তো এখানে ভোল্টেজ থাকে হাই ভোল্টেজ। হ্যাঁ, হাই ভোল্টেজ। ট্রান্সফরমারের কাজ হচ্ছে হাইকে লো করা বা লো কে হাই করা। যেহেতু বৈদ্যুতিক খুঁটিতে যে ট্রান্সফরমার থাকে সেটা লো ভোল্টেজ করে ফেলে। এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, লো ভোল্টেজ। লো ভোল্টেজ করে আপনার বাসায় চলে আসে। আপনার বাসায় আসে এবং তখন সেই ভোল্টেজের পরিমাণটা হয় 220 ভোল্ট। আপনি দেখেন আপনার ঘড়ি, আপনার চার্জার, আপনার টেলিভিশন সবকিছুতে 220 ভোল্ট লেখা থাকে। এই যে আমরা একটা চিত্র দেখলাম, এটাই হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এটাই হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট। হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট মানে পানি বিদ্যুৎ বা জলবিদ্যুৎ প্রকল্প। রিটেনে আসেন, দাওয়াত থাকলো, এগুলো নিয়ে বিস্তারিত আরো পড়াবো। প্রিলিতে কি আসতে পারে, যে টারবাইন কি করে, বৈদ্যুতিক থেকে যান্ত্রিক। জেনারেটরের কাজ কি, যান্ত্রিক থেকে বিদ্যুৎ। আচ্ছা, ট্রান্সফরমার, বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমার কি করে, হাই ভোল্টেজ কে লো ভোল্টেজ করে। কয় তারের মাধ্যমে বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমারের সাথে সংযোগ করা হয়, তিন তারের মাধ্যমে। একে বলা হয় থ্রি ফেজ সিস্টেম। থ্রি ফেজ সিস্টেম মনে রাখতে হবে। বৈদ্যুতিক খুঁটির সাথে যে কয়টা তার থাকে, এই তারের সংযোগটাকে বলা হয় থ্রি ফেজ সিস্টেম। থ্রি ফেজ সিস্টেম। থ্রি ফেজ সিস্টেম। এবং থ্রি ফেজ সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা লিখিততে আছে, দাওয়াত থাকলো। যারা প্রিলি পাস করবেন, 43 প্রিলি, তাদের অবশ্যই এটা আমি পড়াবো। ইলেকট্রিক্যাল পার্টটা আমি ক্লাস নিই বেশিরভাগ, আর কিছু ক্লাস অন্য টিচার নিয়ে থাকবে। বড় বড় ব্রাঞ্চগুলো আমার সাথে দেখা হবে। একদিন বা 2 দিন সময় নিয়ে ইলেকট্রিক্যালটা আমি শেষ করে দিব, ঠিক আছে? তো এটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট। যদি বায়ুবিদ্যুৎ প্রকল্প বলে সেম জিনিসই হবে, শুধু পানিটা হবে না, ঠিক আছে? পানি না হয় ওখানে বাতাস, উইন্ড দিব। উইন্ড মানে বাতাস। তো ঠিক আছে, টারবাইনের কাজ শেষ হয়ে গেল। আর 10 মিনিট পড়াবো নাকি ছেড়ে দেবো বলেন? আপনারা যেটা বলবেন তাই। ছেড়ে দিব না ছাড়বো না বলেন?
দেখেন, এগুলো কথা আসলে ব্যক্তিগত কথা, কিন্তু ব্যক্তিগত কথা অনেক সময় বলা যায়, কারণ আপনারা আমার ছাত্রছাত্রী, আপনাদেরকে ব্যক্তিগত কথা কিছু যেটা বলার সেটা তো বলাই যায়। যেমন সাম্প্রতিক সময়ে আমার কাছে একটা সিভি আসলো, যেহেতু বিবাহ শাদী করিনি, এখন বাবা মা চায় করি, যদিও আমি চাই না, পরবর্তীতে আরো করার ইচ্ছে। তো তারপরও মেয়েরা দের পক্ষ থেকে সিভি আসে। তো একজন মেয়ের সিভি আসলো ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ট্রিপল ই করেছে কোনো একটা বিশ্ববিদ্যালয়, নামটা আমি বলতে চাচ্ছি না। তো সে তো, তার বাবা মা খুব ভাবস আমার মেয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই মেয়ে দেখতে চাইনি, আগে একটু কথা বলার সুযোগ হয়েছিল ফোনে। আমাকে জিজ্ঞেস করে আপনি কি করেন, কিসের ইঞ্জিনিয়ার, এই সে। হ্যাঁ, তা আমি বললাম যে আপনি কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার? বলে হ্যাঁ। আমি বলছি তো আপনার সাবজেক্ট সম্পর্কে মোটামুটি ভালো একটা জ্ঞান আছে। হ্যাঁ পড়েছি, তবে অত ভালো না, তবে পারবো, জানি। মেয়েদের কথাবার্তার স্টাইল তো এরকমই থাকে। আমি বললাম যে ঠিক আছে, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক্যাল ডিভাইস অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইস? বাংলায় যদি প্রশ্নটা করি যে ইলেকট্রিক্যাল ডিভাইস এবং ইলেকট্রনিক ডিভাইসের মূল পার্থক্যটা কোথায়, এই তো সে কট খাইল। সে তো আকাশের বাতাসের দিকে মনে তাকাইছিল, ফোনের মধ্যে তো বোঝা যায় না মনে হয়। আমাকে বললো অনেকক্ষণ পরে, মেয়ে মানুষ যেমন কথা বলে, মিষ্টি একটা হাসি দেবে, আমি জানি না। তো আপনারা যারা মানে কাউকে আটকাতে চাবেন এই প্রশ্নটা করতে পারেন। দেখেন ভাইয়া, ইলেকট্রিক্যাল ডিভাইস এবং ইলেকট্রনিক ডিভাইস সহজ করে বলি। আমার হাতে একটা চার্জার এবং একটা ইউএসবি কেবল দেখছেন। হ্যাঁ, এই ইউএসবি কেবলটা কি, আপনি মোবাইল চার্জ করতে পারবেন, ডাটাও নিতে পারবেন, তাই না? এসি বা ডিসি তে কনভার্টেশন কি কখনো এটাতে হয়? হয় না। যেমন এটার সাথে যখন এটা ইনপুট করি, এটার সাথে এটা যখন লাগাই, এরপর যখন এটা মোবাইলের সাথে কানেক্ট করি, মোবাইলের ব্যাটারিতে ডিসি কারেন্ট, এটা হচ্ছে এসি, এটা এসিতে লাগাবো, তাহলে এসি কারেন্টটা এই অ্যাডাপ্টারের মাধ্যমে কনভার্টেশন হয়ে ডিসি হিসেবে আমার এই মোবাইলে সংরক্ষিত হয়। বিষয়টা কিন্তু মজার না, বিষয়টা কিন্তু বিস্ময়কর। এটা লাগালাম, ডিসি হিসেবে সংরক্ষিত হলো। এখন কথা হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ডিভাইসের মূল পার্থক্য হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইসে এসি ডিসি নিয়ে কোনো কথা নাই। আমি বলেছিলাম সেমিকন্ডাক্টরের কাজ হচ্ছে এসি ডিসি নিয়ে কাজ করা, এসি কে ডিসিতে পরিণত করা। তাহলে ইলেকট্রিক্যাল ডিভাইসে সেমিকন্ডাক্টর নেই, কিন্তু ইলেকট্রনিক ডিভাইসে সেমিকন্ডাক্টর আছে, এটাই মূল পার্থক্য। এই জন্যই ইলেকট্রনিক ডিভাইস এসি কে ডিসি করতে পারে, তার মানে এই অ্যাডাপ্টারটা ইলেকট্রনিক ডিভাইস আর ইউএসবি কেবলটা ইলেকট্রিক্যাল ডিভাইস। আমার কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে পড়াশোনা শুধু করলেই হবে না। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র না, আমি খুব নর্মাল একটা ছোটখাটো ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলাম। হ্যাঁ, যে ইঞ্জিনিয়ারিং এর কোনো মূল্য অনেকেই দিতে চায় না, কিন্তু অর্জিত জ্ঞানের মাধ্যমে আমি আমার জ্ঞানটাকে বাড়ানোর চেষ্টা করেছি। সুতরাং মনে রাখতে হবে ইলেকট্রিক্যাল ডিভাইস হচ্ছে তার মধ্যে সেমিকন্ডাক্টর নেই, সে শুধু সিগন্যাল পাস করে। আর ইলেকট্রনিক ডিভাইস হচ্ছে এসি আর ডিসি নিয়ে কাজ করে, কারণ তার ভিতরে সেমিকন্ডাক্টর আছে। তো এখন আমরা কিছু ইলেকট্রনিক ডিভাইস পড়তে যাচ্ছি, একটু হেডিং দেন ইলেকট্রনিক ডিভাইস। আচ্ছা, প্রথমে ওই যে একদম শুরুতে প্রশ্ন ছিল ডায়োড নিয়ে করতে চাচ্ছে, ডায়োড নিয়ে আমি অ্যাডাপ্টার মানে ওই যে মোবাইলের চার্জার আর কি, ডায়োড, রেকটিফায়ার
40তম বিসিএস অ্যাডাপ্টার ডায়োড রেকটিফায়ার নিয়ে একটা প্রশ্ন ছিল। অ্যাডাপ্টার ডায়োড রেকটিফায়ারের কাজ হচ্ছে এসি কে ডিসি করা। তার মানে বোঝা যাচ্ছে অ্যাডাপ্টারের ভিতরে ডায়োড আছে, মূল জিনিসটা আসলে ভাই ডায়োড। 40 অপশনের মধ্যে রেকটিফায়ারও ছিল, ডায়োডও ছিল। আমি কথাটা ক্লিয়ার করে বলে দেই, যে যা বলুক না কেন, ইলেকট্রিক্যাল সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অনেকে রেকটিফায়ার অ্যান্সার করছে, এসি কে ডিসি করে। আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে রেকটিফায়ার কখনো রেকটিফায়ার হবে না যদি এর ভিতরে ডায়োড না থাকে। এক কথা শেষ। রেকটিফায়ার কখনো রেকটিফায়ার হবে না যদি ডায়োড না থাকে। অ্যাডাপ্টার কখনো অ্যাডাপ্টার হবে না যদি না ডায়োড থাকে। তাহলে ডায়োডের কাজটাই মুখ্য, যা এসি কে ডিসি করে, এবং ডায়োডের মধ্যেই সেমিকন্ডাক্টর থাকে, রেকটিফায়ারের মধ্যে সেমিকন্ডাক্টর থাকে, অ্যাডাপ্টারের মধ্যে সেমিকন্ডাক্টর থাকে। দ্যাট মিন্স ডায়োড আছে বলে রেকটিফায়ার বা অ্যাডাপ্টার কাজ করতে পারে। এই তথ্যটা মাথায় ঢুকায় নেন। এবার আরেকটা মেশিনের নাম শিখাই, ইনভার্টার। ইনভার্টার 3 ইডিয়টস সিনেমা দেখছিলেন, ওই যে নায়িকার ভাই বোনের যখন পেটে বাচ্চা হওয়ার জন্য পেটে ব্যথা উঠলো, তখন কি করলো আমির খান? বিদ্যুৎ চলে গেল, তখন গাড়ির ব্যাটারি থেকে বিদ্যুৎ নিয়ে প্রধান বৈদ্যুতিক লাইনে দিয়ে দিল। তো গাড়ির ব্যাটারিতে কি থাকলো? ডিসি কারেন্ট থাকলো, সেটাকে এসিতে রূপান্তর করলো। এই মেশিনটার নাম দিয়েছিল সিনেমায় ভাইরাস। ভাইরাস এটা কোন সিনেমায় ছিল? 3 ইডিয়টস ছিল। তাহলে এইভাবে মনে রাখতে পারি, ইনভার্টারের কাজ হচ্ছে ডিসি কে এসিতে রূপান্তর করা। আচ্ছা, এবার এবার এই দুটো তো মনে আছে বা মনে পড়ছে বা লিখে রাখছে। এবার আপনার বাসায়, আমার বাসায় একটা মেশিন আছে আইপিএস। আপনি ভাবতে পারেন আইপিএস মানে কি? ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। স্যার, ম্যাগনেট এবং ম্যাগনেটিজম কি পড়াবেন আজকে? না ভাই, আজকে তো ম্যাগনেটিজম পড়াবো না, এটা লেকচার 3 পড়া। তারপরে কেন পড়াবো? 3 পড়া। আচ্ছা, সাবিয়া বলছে স্যার 9, 10 আপনারা পাইলে অনেক কাজে লাগতো। এই 9, 10 টিউশনে নিমু, একটু কইেন। অনলাইনে যারা পড়বে তারা আমার কাছে যেন পড়ে 9, 10। হ্যাঁ, আচ্ছা। আইপিএস, আইপিএস মানে কি? ওই ইন্ডিয়ান পুলিশ সার্ভিস না। আইপিএস মানে হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। ধরেন আপনার বোন আসছে, ছোট বোন আসছে, আইসে বলবো ভাইয়া, আপু আইপিএস কিভাবে কাজ করতেছে তুমি আমার একটু বোঝাও তো। ওই যে আইপিএস এ পানি টানি দিছি, কেমনি কাজ করছে? আপনি বলবেন আইপিএস মানে হলো এবিআই। এখন ও আবার চোখ কপাল কোচকাবে, আইপিএস মানে এপিআই, এবিআই মানে কি? বলবেন বি মানে ব্যাটারি। বি মানে ব্যাটারি। ব্যাটারিতে কি কারেন্ট থাকে? ডিসি কারেন্ট থাকে। তো ব্যাটারিকে চার্জ দেবো কাকে দিয়ে? অ্যাডাপ্টার দিয়ে। অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিবেন। অ্যাডাপ্টারের কাজ কি? এসি কে ডিসি করা। ডিসি করে কি? ওটার মধ্যে ব্যাটারির মধ্যে রেখে দিবে। এরপরে যখন কারেন্ট চলে যাবে, সেন্সর বলবে যে কারেন্ট চলে গেছে, তখন ইনভার্টার কি করবে? ইনভার্টার কি করবে? এই ডিসি কারেন্টটা নিয়ে এসিতে পরিবর্তন করে হোম বা বাড়ির যে সংযোগ থাকে তার মধ্যে দিয়ে দিবে, কাজ শেষ। তাহলে পরীক্ষা যদি রিটেন পরীক্ষা, প্রিলি পরীক্ষা প্রশ্ন আসে, আইপিএস কি কি মেশিন থাকে? অ্যাডাপ্টার, ব্যাটারি, ইনভার্টার। এটা হচ্ছে প্রিলি স্ট্যান্ডার্ড। কিন্তু যদি লিখিত পরীক্ষায় ওই ছেলে পেলে বা টিচাররাও পড়ায় আইপিএস আর ইউপিএস এর পার্থক্য না। আইপিএস আর ইউপিএস এর পার্থক্যই যে আসে বলে আবার আসবে, বিষয়টা তা না। পরীক্ষা আসতে পারে আইপিএস এর গঠন এবং কার্যনীতি। গঠন কার্যনীতিতে মার্ক থাকবে 2.5। এখন আপনি কি কোর্স ক্ষেত্রে ইতিহাস লিখবেন নাকি? 4 পৃষ্ঠা সময় পাবেন না, 56টা প্রশ্নের আনসার লিখিত পরীক্ষা দিতে হয়। তখন আপনি লিখবেন কি? আইপিএস এর বিষয়টাকে এইভাবে তুলে ধরবেন, অ্যাডাপ্টার, ব্যাটারি, ইনভার্টার, তিনটার কাজ লিখে দেবেন, শেষ। আর কিচ্ছু লেখা লাগবে না, ঠিক আছে? অ্যাডাপ্টার, ব্যাটারি, ইনভার্টার। রেকটিফায়ারের পরে কি বলছেন স্যার? রেকটিফায়ারের পরে আইপিএস পড়াইছি, রেকটিফায়ারের পরে আইপিএস পড়াইছি। আইপিএস মানে হচ্ছে অ্যাডাপ্টার, ব্যাটারি, ইনভার্টার, তিনটা জিনিস, এবিআই থাকে, ঠিক আছে? এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এবার আমার মনে হয় এটা বোঝা হয়ে গেছে। আমি নতুন একটা মেশিন লিখেছি। সিগন্যাল দিবেন, যে কোনো সিগন্যাল, যেমন অ্যাম্পলিফায়ারকে আপনি যেমন আইব বাচ্চু কনসার্টে গেছেন, কনসার্টে যায় যদি আস্তে আস্তে গান বাজে তাহলে মজা পাওয়া যায়। কনসার্টে যায় কি মানুষ নাচানাচি করে, তার মানে কি?
ওই ইনভার্টার ওই লাউড স্পিকারের ভিতরে একটা বিশেষ মেশিন বসানো থাকে, তার নাম অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ারের কাজ হচ্ছে যে কোনো সিগন্যাল, সেটা শর্ট হোক লং হোক, সেটাকে বিবর্ধিত করে প্রকাশ করবে। এই জন্য পরীক্ষায় একবার প্রশ্ন আসছে, নিচের কোনটি বিবর্ধক যন্ত্র হিসেবে কাজ করে? বিবর্ধক মানে বড় করে দেয়, তাহলে সেটা হচ্ছে অ্যাম্পলিফায়ার। ঠিক আছে স্যার, নেট প্রবলেম। এই নেটে কি সমস্যা হচ্ছে সবার? নেটে 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 কি সমস্যা হচ্ছে কথা বলতে, শুনতে? নেটে কি সমস্যা? আচ্ছা, এখন ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে অ্যাম্পলিফায়ারের কাজ কি? অ্যাম্পলিফায়ার একটা বিবর্ধক যন্ত্র। যখনই আপনি যে কোনো সাউন্ড বক্সে গান শুনবেন, সেখানে অ্যাম্পলিফায়ার বসানো থাকবে, বিবর্ধিত যে কোনো সিগন্যালকে বড় করবে। ভাইয়া, এটা সম্পর্কে, অ্যাম্পলিফায়ার অসিলেটর সম্পর্কে বিস্তারিত বর্ণনামূলক পড়াশোনা লিখিত পরীক্ষায় করব, প্রিলিতে না। প্রিলিতে এই যা পড়াইছি এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। তবে অ্যাম্পলিফায়ারের কয়েকটা ক্লাসিফিকেশন আছে, এটা পরীক্ষায় আসতে পারে। অ্যাম্পলিফায়ারের ক্লাসিফিকেশন হচ্ছে ক্লাস এ, বি আর সি। এর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে সি ক্যাটাগরি। সি ক্যাটাগরির অ্যাম্পলিফায়ারটা হচ্ছে বেস্ট। সি ক্যাটাগরির অ্যাম্পলিফায়ারটা হচ্ছে বেস্ট। অ্যাম্পলিফায়ার একটা বিবর্ধক যন্ত্র, বা বিবর্ধন করে। কি বিবর্ধন করে? সিগন্যাল বিবর্ধন করে। আপনি এভাবে মনে রাখবেন, গান জোরে বাজে অ্যাম্পলিফায়ারের কারণে। আচ্ছা, এবার একটা মেশিন আসেন, ট্রানজিস্টর। ভাই, আমার নানা যখন বিয়ে করতে গেছে, নানারে বললো কি যে, জামাই বাবাজি, তোমাকে দেওয়ার মতো তো কিছু নেই, তো একটা জিনিস দেই, তোমার একটা ট্যান্ডিস্টার, একটা সাইকেল দিই। হোয়াট ইজ ট্যান্ডিস্টার? তো নানার যুগে নানা সেটাকে ট্যান্ডিস্টার বলেছেন। নানা তো আর আজকে 2000 সালে বিয়ে করেনি, তাহলে আমার আর এই অবস্থা ছিল না। নানা বিয়ে করছে ওই নুহ নবীর আমলে, মানে ওই সেই ব্রিটিশ আমলে। তো ব্রিটিশ আমলে, ব্রিটিশ আমল তো চিন্তা করিনি, পাক ভারত আমল আর কি, পাক ভারত আমলে। তো ট্রানজিস্টর, নানা আসলে ট্যান্ডিস্টার বোঝাতে চাননি, নানা বোঝাতে চেয়েছিলেন ট্রানজিস্টর। ট্রানজিস্টর হচ্ছে এমন একটা মেশিন যেটি আবিষ্কারের ফলে ইলেকট্রনিক যুগের যাত্রা শুরু হয়েছিল। তাহলে 1 নম্বর পয়েন্ট লেখেন, এটি আবিষ্কারের ফলে ইলেকট্রনিক যুগের যাত্রা শুরু হয়েছে। তাহলে নাম্বার 1 হচ্ছে ইলেকট্রনিক যুগ। যা পড়াচ্ছি তাই প্রশ্ন, ইলেকট্রনিক যুগ। নাম্বার টু আবিষ্কার হচ্ছে 1948 সালে। আবিষ্কারকের নাম শকলে। 3 জন আবিষ্কারক, কিন্তু এই ব্যক্তির গুরুত্ব বেশি, শকলে। এটা হচ্ছে কম্পিউটারের সেকেন্ড জেনারেশনে কাজ করেছে। সেকেন্ড জেনারেশনের কম্পিউটারে এটা ব্যবহার করা হয়েছিল। সেই কম্পিউটারটার নাম ছিল PXO। ট্রানজিস্টর আসলে সুইচ হিসেবে কাজ করে, সুইচ। এই সুইচের হিসাব ভিন্ন, এই সুইচ মানে অন্য কিছু ভাবেন না, এটা ডিফারেন্ট জিনিস। আমি যা লেখাইছি সেটা লেখেন। ট্রানজিস্টর ইলেকট্রনিক ডিভাইসের সুইচ হিসেবে কাজ করে। মোটামুটি ইলেকট্রনিক্স এর যাত্রা শুরু হয়েছিল আসলে ট্রানজিস্টর আবিষ্কারের পর থেকে। ট্রানজিস্টর 2 প্রকার, পিএনপি এবং এনপিএন। এগুলো রিটেনে আসেন, বিস্তারিত দাওয়াত থাকলো, রিটেনে পড়াবো। পিলিতে শুধু যা আসবে, ট্রানজিস্টর সেকেন্ড জেনারেশনের কম্পিউটারে এটা ব্যবহার করা হয়েছিল। সেই কম্পিউটারটার নাম ছিল PXO। ট্রানজিস্টর আসলে সুইচ হিসেবে কাজ করে, সুইচ। এই সুইচের হিসাব ভিন্ন, এই সুইচ মানে অন্য কিছু ভাবেন না, এটা ডিফারেন্ট জিনিস। আমি যা লেখাইছি সেটা লেখেন। ট্রানজিস্টর ইলেকট্রনিক ডিভাইসের সুইচ হিসেবে কাজ করে। মোটামুটি ইলেকট্রনিক্স এর যাত্রা শুরু হয়েছিল আসলে ট্রানজিস্টর আবিষ্কারের পর থেকে। ট্রানজিস্টর 2 প্রকার, পিএনপি এবং এনপিএন। এগুলো রিটেনে আসেন, বিস্তারিত দাওয়াত থাকলো, রিটেনে পড়াবো। পিলিতে শুধু যা আসবে তাই দেখানো হলো। ইলেকট্রনিক যুগ 1948, সেকেন্ড জেনারেশনের কম্পিউটার, এবং সেকেন্ড জেনারেশনের যে কম্পিউটার ছিল ট্রানজিস্টর ব্যবহার হয়েছিল, তার নাম ছিল PXO। ট্রানজিস্টর আসলে সুইচ হিসেবে কাজ করে। আচ্ছা, হ্যাঁ, দেশ বিভাগ, এই 48 সালে দেশ বিভাগ হয়েছে। হ্যাঁ, 47-এ দেশ বিভাগ হলো, 48-এ দেশ বিভাগ হলো। আচ্ছা, দেশ বিভাগের পরে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই প্রশ্ন বলা যাবে না। এবং জাতির পিতা বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশ বিভাগ হোক। পাকিস্তান আরেকটা নতুন বই আসছে, নয়া সিং ভবন, এই বইগুলো পড়তে হবে। বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার বইগুলো না পড়লে
এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে চাকরি হবে না। কেন? ভাইবা বোর্ডে এই প্রশ্নগুলো আপনাকে করবে, আপনি না পারলে মদন কি করছো, গাইড করে আসছো, এইসব প্রশ্ন করবে। আরো ফিজিক্যাল ক্লাস হলে আরো অনেক কিছু বলতাম, যেহেতু ভিডিও ক্লাস এত কিছু বলা যাবে না, রেকর্ডিং থাকে সবকিছু। তো এইভাবে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? অ্যাম্পলিফায়ারকে ইলেকট্রিক্যাল ডিভাইস বলবো, ইলেকট্রনিক ডিভাইস বলবো না, ঠিক আছে? ট্রানজিস্টর শেষ, তাই সেক্ষেত্রে আমি আচ্ছা, একজন প্রশ্ন করছে স্যার অ্যাম্পলিফায়ার কি ইলেকট্রিক্যাল ডিভাইস? হ্যাঁ, যেহেতু সে এসি ডিসি নিয়ে কনভার্সনের কোনো ভূমিকা নাই, সেক্ষেত্রে আমি অ্যাম্পলিফায়ারকে ইলেকট্রিক্যাল ডিভাইস বলবো, ইলেকট্রনিক ডিভাইস বলবো না, ঠিক আছে? ট্রানজিস্টর শেষ, লাস্ট ওয়ান আইসি। আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট বাংলায় হচ্ছে সমন্বিত চিপ বা বর্তনী, সমন্বিত চিপ। আচ্ছা, এটা সম্পর্কে প্রথম কথা হচ্ছে আবিষ্কার হয় 1958। এর আবিষ্কারের নাম জ্যাক কেলভি। এগুলো সব পরীক্ষায় আসে, জ্যাক কেলভি। এটা আইসি তৈরি হয় সিলিকন দিয়ে তৈরি, একে সিলিকন চিপও বলে। হ্যাঁ, সিলিকন দিয়ে তৈরি, সিলিকন চিপও এটার নাম। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ন্যানো টেকনোলজিতে এটা কাজে লাগতেছে। ন্যানো টেকনোলজি মানে একসময় দেখেন বড় বড় মোবাইল ফোন ছিল, এখন তো অ্যান্ড্রয়েডের কারণে মোবাইল ফোন বড় ইউজ করি, বাট কম্পিউটার দোতলা বাড়ির সমান ছিল, ছোট হতে হতে কম্পিউটার এখন আপনার হাতের মুঠোয়। তো ন্যানো টেকনোলজি এক সময় আসবে যে মোবাইলে ইউজ করতে হবে না, ন্যানো টেকনোলজির কারণে। এই ন্যানো টেকনোলজিতে আইসি ব্যবহার হয়েছে। এটা কম্পিউটারের থার্ড জেনারেশনের ভূমিকা ছিল। এটা কম্পিউটারের 3G-তে এটা মারাত্মক ভূমিকা ছিল। কম্পিউটারের 3G-তে আসলে ভূমিকা ছিল এই কারণে, কম্পিউটারের 3D-তে মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়েছিল। মাইক্রো প্রসেসর, এই মাইক্রো প্রসেসরের ভিতরে ফার্স্ট টাইম আইসি ইউজ করা হয়, আইসি। এবং মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয় কম্পিউটারে 1971 সালে। 1971 সালে কম্পিউটারে মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়। কম্পিউটারের থার্ড জেনারেশন ওই সময়টাতেই শুরু হয়। এবং এই মাইক্রো প্রসেসরের মধ্যে একটা বিশেষ ব্যবহৃত বিশেষ কম্পিউটারের নাম ছিল আলতায়ার 8800। খুব ভালো কম্পিউটার এবং বেস্ট সেলিং কম্পিউটারগুলোর একটি। এগুলো কিন্তু পিসি, পার্সোনাল কম্পিউটার, একটা ল্যাপটপ না, এগুলো পিসি কিন্তু। হ্যাঁ, এই তো মোটামুটি 1971 সালে কম্পিউটারে মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়। কম্পিউটারের থার্ড জেনারেশন ওই সময়টাতেই শুরু হয়। এবং এই মাইক্রো প্রসেসরের মধ্যে একটা বিশেষ ব্যবহৃত বিশেষ কম্পিউটারের নাম ছিল আলতায়ার 8800। খুব ভালো কম্পিউটার এবং বেস্ট সেলিং কম্পিউটারগুলোর একটি। এগুলো কিন্তু পিসি, পার্সোনাল কম্পিউটার, একটা ল্যাপটপ না, এগুলো পিসি কিন্তু। হ্যাঁ, এই তো মোটামুটি এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়বস্তু পড়াশোনা। আপনারা চাইলে আমার সাথে 5 মিনিট কথা বলতে পারেন, আমি প্রশ্ন নিব। আমার যা পড়ানোর পড়া ফেলেছি, আপনারা চাইলে কোশ্চেন করতে পারেন। আগামীকালকে আরো গুরুত্বপূর্ণ কিছু পড়াবো এবং তাপ বিজ্ঞানটা আগামীকাল পড়াবো, তাপ বিজ্ঞান।